ক্লাস আমরা কি নিয়ে কথা বলছি, গত ক্লাস আমরা জুওলজি নিয়ে কথা বলছি। হ্যাঁ, এবং বলছি টোটাল মার্ক আমরা আমাদের কত 30 মার্কস আছে। হ্যাঁ, তো মেডিকেল এই যে যারা এবার পরীক্ষার্থী 2021 সেশনে, ঠিক আছে, পরীক্ষাটা যদিও 2022 সালে অনুষ্ঠিত হচ্ছে, এই 21-22 মানে সেশন যে আছে, এই সেশন আমাদের যে পরীক্ষাটা হবে এটা আমরা বলছি বায়োলজির যে অংশটা এটা থেকে 30 মার্কস থাকবে। আমরা একদিন কথা বলছি এই 30 মার্কসের আমরা বলছি জুওলজি থেকে আর বোটানি থেকে। বলছি জুওলজি থেকে বিগত যে 3টা সাল, ওই 3টা সালে কি আসছে 19টা কোশ্চেন আসছে। হ্যাঁ, 19 আর এর একটা 18 আসছে। হ্যাঁ, তাহলে বোটানি থেকে কটা আসছে, বা এখানে 11টা আসছে, এখানে 11টা আসছে, এখানে হলো কি 13টা আসছে। হ্যাঁ, এই বছর টোটাল 31টা বায়োলজি কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে। আবার দেখো 15 সেশন যেটা ছিল, 15 সেশনে যে ছিল, 15 সেশনে জুওলজি থেকে কম কোশ্চেন আসছিল। হ্যাঁ, ওইবার হলো কি আসছিল বোটানি থেকে 17টা কোশ্চেন ছিল, জুওলজি থেকে 13টা কোশ্চেন ছিল। হ্যাঁ, আর যে 11-12 সেশন যেটা ছিল, এই 11-12 সেশনে একদম টোটাল ওটা কাহিনী ছিল, ওইখানে 18টা কোশ্চেন ছিল, আর হলো কি জুওলজিতে 12টা কোশ্চেন ছিল। তার মানে একটু উল্টাপাল্টা হইতে পারে। হ্যাঁ, বলতেছি যেটা মানে বোটানিকে একদম প্রায়োরিটি দিব না, ব্যাপারটা এরকম না। যে যেমন অনেকে যারা আগে ক্লাস করছে তারা ভাবছে যে একদম জুওলজি সব, ব্যাপারটা এরকম না। কারণ যে কোনো সালে কি হতে পারে, একটু এদিক সেদিক হতে পারে। তার মানে ধরো তোমার বোটানি থেকে 18 কোশ্চেন চলে আসলো, তখন তো কিছু করার থাকবে না। হ্যাঁ, কারণ এটার একদম রুলস রেগুলেশনের মধ্যে একদম নাই যে এটা এতটাই দিতে হবে। ঠিক আছে, এটা কি হতে পারে, এদিক সেদিক হতে পারে। হ্যাঁ, তার মানে আমি তোমাকে যেটা বোঝাচ্ছি, হ্যাঁ জুওলজিকে প্রায়োরিটি দিবা বেশি করে, কারণ রিসেন্ট ইয়ারগুলোতে দেখা যাচ্ছে জুওলজি থেকে বেশি কোশ্চেন আসছে। তার মানে এই না যে কি করে বিগত বছরে গাটলে দেখা যাবে যে আগের সালগুলোতে কি করছে বোটানি থেকে অনেক কোশ্চেন আসতো। হ্যাঁ, যাই হোক, আমরা যেটা বোঝাইতে চাচ্ছি তোমাদের অ্যাটলিস্ট তো 12টা থেকে 13টা বা 14টা তুমি ধরো। আমি যেটা বলতেছি বোটানি থেকে আমাদের আমাদের ধরো আমাদের সর্বোচ্চ যদি বলি তাহলে ভাই 12টা অথবা 13টা অথবা 14টা অথবা ম্যাক্সিমাম 15টা পর্যন্ত কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? তার মানে বোটানি তোমার জন্য ইম্পর্টেন্ট একটা অংশ। হ্যাঁ, অর্থাৎ বোটানি ছাড়া একদম কি করা যাবে না, বায়োলজিতে ভালো করা যাবে না। ওকে, আই থিঙ্ক বোটানি জুওলজি নিয়ে একটু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা কি করবো ওই আগের দিনের মতো। আমার যেহেতু অধ্যায় কতটা আছে, 12টা আছে। ঠিক আছে, তার মানে ভাইয়া এইখান থেকেও কি আছে, আমার কাটছাট করা অনেক জায়গা আছে। কেন, কিছু কিছু অধ্যায় আছে যেগুলো সবসময় কোশ্চেন আছে, ওগুলো 5 স্টার। কিছু অধ্যায় আছে যেগুলোতে একটু কম আছে, যেগুলো 3 স্টার। যেগুলোতে একদমই কম আছে, ওগুলো 2 স্টার। ঠিক আছে, তাহলে 12টা অধ্যায় আমি ওইভাবে পড়বো। হ্যাঁ, এখন কথা বলি আমরা কোন কোন অধ্যায়গুলোকে আমরা 5 স্টারের মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা, দেখো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হয়, টোটাল যে 12টা অধ্যায় ছিল এর মধ্যে তোমাদের যে শর্ট সিলেবাস যেগুলো ছিল ওগুলো তোমরা অনেকটাই ভালো পারো। আর সবচেয়ে খুশির যে সংবাদটা, যারা এবার ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ, যে আসলে এই ম্যাক্সিমাম ফার্স্ট পেপারে যে ম্যাক্সিমাম অধ্যায়ের 5 স্টারের যে অধ্যায়গুলো, এই প্রত্যেকটাই তুমি পড়ছো ইনশাআল্লাহ। তার মানে তোমার কনফিডেন্সটা, আর আমি মনে করি তুমি যদি আজকে আমার ক্লাসটা করো, তোমার কনফিডেন্স অনেকটা বেড়ে যাবে যে না, আমি অনেক যেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে ওই অধ্যায়গুলো আমি অলরেডি অনেক ভালোভাবে জানি। ঠিক আছে, আচ্ছা, তার মানে প্রথম যে কথা বলবো, তাহলে আমরা প্রথম 5 স্টার অধ্যায় নিয়ে কথা বলবো। হ্যাঁ, তারপর আমরা ডিটেলস চলে যাবো কোন অধ্যায় থেকে কিভাবে আসছে। আর আজকে ক্লাসটা বেশি দীর্ঘ হবে না, কারণ জুওলজিটা অনেক বেশি বড় ছিল, বেশি বিস্তৃত ছিল, এই জন্য অনেক বেশি সময় লাগছে। আজকে আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো। তোমরা একটু থাকো, আর তোমাদের ফ্রেন্ড যারা আছে বা তোমরা মানে পরিচিত যারা আছে, ঠিক আছে, একটু বোঝাই দাও। আমি চাই ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এটা জানতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, তাহলে 5 স্টার টপিক আমাদের সবচেয়ে প্রথম যদি বলি, যে সালটা থেকে মানে যেই অধ্যায়টা থেকে সবসময় কোশ্চেন আসে, ওটা হলো নবম নম্বর অধ্যায়, মানে উদ্ভিদ শারীরতত্ত্ব। হ্যাঁ, অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে যদি ভাই আমি বলি, আমাকে যদি বলতে দাও ফার্স্ট পেপার আমি একটা অধ্যায় পড়বো ভাই, যে অধ্যায় থেকে মাস্ট কোশ্চেন আসবে সেটা হলো উদ্ভিদ শারীরতত্ত্ব। বিগত সালগুলোতে যাও যদি প্রত্যেকটা সালে, ঠিক আছে, জাস্ট একটা সালে শুধু কোশ্চেন আসে নাই আমার দেখা মতে। তুমি যদি বলো একদম মেডিকেল যতদিন ধরে পরীক্ষা শুরু হয়েছে 1987 না 1991 সাল থেকে, এই পরীক্ষা পদ্ধতির ওই সাল থেকে উদ্ভিদ শারীরতত্ত্ব যে অধ্যায়টা ছিল, মানে কোরিলেশন যে কোনো ভাবেই প্রত্যেকটা বছর এই জায়গা থেকে কোশ্চেন আসতো। মানে আমি তোমাকে এটাই এমফেসিস দিতে যাচ্ছি যে এমন কোনো সাল নাই যে এই জায়গা থেকে কোশ্চেন আসে না। অর্থাৎ ফার্স্ট পেপার পড়তে গেছো, একটা অধ্যায় পড়তে যাচ্ছ, তারপরে কি করবো, উদ্ভিদ শারীরতত্ত্ব করবো। ঠিক আছে, একটু বড় অধ্যায়, বাট ওইখান থেকে কোশ্চেন আসবেই মাস্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলো এই 9 নম্বর অধ্যায়ের পরে কোন অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে যদি বলি তাহলে আমরা প্রথম দিকে চলে যাই। প্রথম অধ্যায় থেকে সবাই পাত্তা দিতে চায় না, বলে যে এটা ভাই এত বড় একটা অধ্যায়, এই অধ্যায় থেকে আসলে কোশ্চেন আসবে কি আসবে না, বা আসলে কি পারবো না। ভাই বিশ্বাস করো, লাস্ট 5 বছর যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, এই প্রথম অধ্যায় থেকে প্রত্যেক বছর ইচ এন্ড এভরি ইয়ার দুইটা অথবা 3টা কোশ্চেন আসে। ঠিক আছে, দুইটা ম্যাক্সিমাম দুইটা। দেখো 2019 যে সেশন ওইখানে আসছে দুইটা, 19-20 আসছে দুইটা, এবং 18-19 দুইটা আসছে। ঠিক আছে, এবং 17-18 যেটা ওইখানে একটা কোশ্চেন আসছে। তার মানে আমি তোকে বুঝাইতে যাচ্ছি ফার্স্ট অধ্যায় আমরা একটু অ্যানালাইসিস করে দিব, এত বড় বৃহৎভাবে পড়ার দরকার নাই, বাট ফার্স্ট অধ্যায় থেকে প্রতি বছর কোশ্চেন আসে, অর্থাৎ এটা 5 স্টার টপিক। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোনটা আছে, তারপরে কোশ্চেন। আমার যদি বলো, আমার সময় কোশ্চেন থেকে 4টা কোশ্চেন আসছিল। ঠিক আছে, 2015-16 যে সেশনটা ছিল, আমার সেশনটা ছিল, ওই সেশনে ধরতে গেলে আমাদের পুরা মানে বায়োলজি জুওলজি, মানে বায়োলজিতে 2টা অধ্যায় ছিল, 2টা সাবজেক্ট ছিল, বোটানি এবং জুওলজি। দুইটাতে আমাদের কি ছিল, মানে 15টা কোশ্চেন ছিল। হ্যাঁ, মানে আমাদের সময় সবচেয়ে ইকুয়াল ডিস্ট্রিবিউশন ছিল। আচ্ছা, যাই হোক,
তোমরা কমেন্টের মাধ্যমে জানাইতে পারো। হ্যাঁ, তোমাদের যদি কোনো কমেন্ট থাকে আমরা অবশ্যই দেখবো, ঠিক আছে। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে কি বলছি, একের পরে কি আছে 3 নাম্বার অধ্যায় কোশ্চেন, বা একটু কঠিন লাগতে পারে তোমাদের, ঠিক আছে। কোশ্চেন অধ্যায়টা অনেকের জন্য একটু কঠিন লাগে, বাট ব্যাপারটা খুব যদি ভালোভাবে চিন্তা করো, তুমি যেহেতু মেডিকেল পরীক্ষা দিচ্ছ, তার মানে তোমাকে কেমিস্ট্রি পড়তে হচ্ছে, আর কেমিস্ট্রি জৈব রসায়ন তুমি খুব ভালো মতো পড়ছো, আর আমি বিশ্বাস করি আর কি। হ্যাঁ, আচ্ছা, যেহেতু জৈব রসায়ন ভালো মতো পড়ছো ভাই, ওই যে রসায়নের যে পার্টটুকু, কিছু পার্ট আসলে কি আছে, এটার সাথে কোরিলেশন আছে, এই যে এইটুকু একটু ডিফারেন্স, আর কিছু না। মানে যেহেতু নামের সাথে কোষ রসায়ন আছে, তার মানে বোঝা যায় কোষ বিষয়ক যে রসায়নটা, ওটাকে কোষ রসায়ন বলে। তাহলে এটার সাথে একটু কি আছে, কেমিস্ট্রির একটু কানেকশন আছে, এই জন্য অনেকের কাছে কঠিন লাগতে পারে, আমি মনে করি এটা খুব সহজ একটা অধ্যায়। এরপর যদি বলি, এরপর আছে কি ভাই 4 নাম্বার অধ্যায় অনুজীব। অনুজীব থেকে কোশ্চেন আসে না এরকম হয় না ভাই। ভাইরাস অথবা ব্যাকটেরিয়া গঠিত রোগ মাস্ট, তুমি শিওর থাকো, অথবা ডিএনএ ভাইরাস অথবা আরএনএ ভাইরাস, এই 4টা টপিক বলছি, এই 4টা টপিক থেকে, ঠিক আছে। আচ্ছা, অনেকে একজন কমেন্ট করছে প্যারাদায়ক চ্যাপ্টার। আচ্ছা, ফার্স্ট পেপার আসলে একটু প্যারাদায়ক চ্যাপ্টার, বাট একটু গুছায় পড়লে ফার্স্ট পেপার খুব সহজ, মানে ফার্স্ট পেপার ফার্স্ট অধ্যায় খুব সহজ। হ্যাঁ, একটু বড় অধ্যায়, বাট সব জায়গা থেকে কোশ্চেন আসে না, সব পড়ার দরকার নেই তোমার। আমি একটু বলে দিব কোন কোন অধ্যায়গুলো পড়বো, মানে কোন কোন টপিকগুলো পড়বো, ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রি শুধু বেনজিন পারি ভাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, তোমার মাহমুদ ভাইকে জিজ্ঞেস করবা যে জৈব রসায়ন কিভাবে সহজে পারা যায়। তাহলে বলছি 9 নম্বর অধ্যায়, 1 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, আর কি বলছি 4 নম্বর অধ্যায়। হ্যাঁ, এরপরে কি আছে ভাই, এরপরে যদি বলি, এরপরে আসলে নগ্নবীজি আবৃতবীজি, ঠিক আছে। নগ্নবীজি আবৃতবীজি দুই লাস্ট এই যে 20-21 যে সেশনটা আছে, এখান থেকে মোট বলা হয় 4টা কোশ্চেন আসছে, মানে অ্যাকচুয়ালি 3টা কোশ্চেন আসছে। হ্যাঁ, 3টা কোশ্চেন আসছে, তার মানে নগ্নবীজি আবৃতবীজি খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। হ্যাঁ, আর লাস্ট যেটা আছে সেটা হলো কি 5 নম্বর অধ্যায়টা শৈবাল ছত্রাক। অনেকে দাম দিতে চায় না শৈবাল ছত্রাকে, ভাবে এটা খুবই ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট একটা মানে একদম আনইম্পর্টেন্ট একটা অধ্যায়, বাট এরকম না। কিন্তু শৈবাল ছত্রাক থেকে একদম বিগত 5 বছর প্রত্যেকটা বছর একটা করে কোশ্চেন আসছে, অ্যাটলিস্ট একটা আসছে, অথবা 2টা অথবা 3টা আসছে। হ্যাঁ, তার মানে আমার এই যে আজকে একটু 5 স্টার টপিক একটু বেশি। হ্যাঁ, তো 9 নম্বর অধ্যায় 1, 3, 4, 7, 8 কত 5, এর মধ্যে ভাই তুমি কোনটা কোনটা পড়ছো। 1 নম্বরটা তুমি অলরেডি পড়ে ফেলছো, 9 নম্বরটা ভাই তুমি পড়ছো, শর্ট সিলেবাসে ছিল, তুমি 7 নম্বর অধ্যায় তুমি কি করছো, পড়ছো, ঠিক আছে। তাহলে তোমার বাকি কোনটা কোনটা আছে ভাই, একটু কঠিনের মধ্যে বলতে গেলে 3 নম্বর অধ্যায়টা, 4 নম্বর অধ্যায়টা, আর এই গেছে 5 নম্বর অধ্যায়, 3, 4, 5, এই 3টা অধ্যায় তুমি পড়ো নাই, মানে তোমার শর্ট সিলেবাসের বাইরে। আমি বলছি তোমার ম্যাক্সিমাম তো কভার হয়ে গেছে, এই 3টা অধ্যায় থেকে ম্যাক্সিমাম কভার হয়ে গেছে, অর্থাৎ 5 স্টার টপিকের শুধু 3টা অধ্যায় তুমি একটু কম পারো, ঠিক আছে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তাহলে তোমার প্রিপারেশনটা এরকম হবে যে আমি এই 3টা অধ্যায়কে আগে শেষ করে ফেলবো। হ্যাঁ, বুঝতে পারছো ভাইরা? আচ্ছা, ঠিক আছে। তার মানে 5 স্টার টপিকে আমার 5টা অধ্যায় গেছে, 2, 4, 6, সরি 6টা অধ্যায় গেছে। হ্যাঁ, 3টা টপিকে চলে আসুন। 3টা টপিকগুলো থেকে মোটামুটি একটা করে কোশ্চেন আসে। হ্যাঁ, এই টপিকগুলো থেকে 2টা অথবা 3টা আসতে পারে। হ্যাঁ, এই টপিকগুলো থেকেই মোটামুটি 2টা বা 3টা করে ধরো, মোটামুটি কয়টা 6টা অধ্যায় আছে, এবার এইখান থেকে তোমার 7-8টা কোশ্চেন কম হয়ে গেছে, ঠিক আছে। আর বাকি 3 স্টার 2 স্টার এই 2টা মিলে দেখবে 3টা বা 4টা কোশ্চেন আসছে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে যদি বলি 3 স্টার টপিকের মধ্যে যদি 1 নম্বর কোন অধ্যায়ের নাম বলি, সেটা হলো উদ্ভিদ প্রজনন। হ্যাঁ, অনেকে একটু মন খারাপ করতে পারে উদ্ভিদ প্রজননকে কেন 5 স্টার দিলাম না, বাট উদ্ভিদ প্রজনন থেকে কোশ্চেন আসে, প্রতি বছরই কোশ্চেন আসে, বাট একটা বেশি খুব কমই আসে। হ্যাঁ, রিসেন্ট আমার ইয়ারগুলো অ্যানালাইসিস করলে দেখবে প্রত্যেক বছর কি আসছে, একটা করে কোশ্চেন আসছে। হ্যাঁ, আচ্ছা, এবং একটু মাঝে মাঝে কি হয়, কোনো কোনো বছর একটু গ্যাপও হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি চলে আসো 10-এর পর আমরা কথা বলবো। 10-এর পরে 2টা অধ্যায় আছে, 11 আর 12, এই 2টাকে আমি সেম প্রায়োরিটি দিই, ঠিক আছে। অনেকে এটা পড়তে চায় না, এটা অবশ্যই অবশ্যই পড়বা, মনে রাখবা, ঠিক আছে। এই বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে 12 নম্বর অধ্যায় যত কম ইম্পর্টেন্ট, কিন্তু বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে 12 নম্বর অধ্যায় তার চেয়ে দ্বিগুণ ইম্পর্টেন্ট। মানে আমি বুঝাতে পারছি কিনা, ধরো অনেক প্রাণীর আচরণ থেকে যেমন কোশ্চেন আসেই না ভাইয়া, কিন্তু এখানে 12 নম্বর অধ্যায় খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে লবণাক্ততা আমরা একটু ডিটেলস যখন পড়াবো তখন বলবো, বা ব্যানগ্রুপ যে উদ্ভিদগুলো, ওইখান থেকে একদম ইচ এন্ড এভরি ইয়ার কোশ্চেন আসে, বুঝতে পারছি। আমরা যখন মানে অধ্যায়গুলো অ্যানালাইসিস বলবো তখন তোমরা আরো ইজিলি বুঝতে পারবে যে কোনটা একদম খুব পড়তেই হবে তোমার। তার মানে আমি বলতে যাচ্ছি 11-12 মাস্ট কোশ্চেন আসবে। হ্যাঁ, এবং 11 নম্বর অধ্যায় থেকে একদম মাস্ট তুমি একটা কোশ্চেন পাবাই। হ্যাঁ, এবং লাস্ট ইয়ার যেটা ওটাতে 2টা কোশ্চেন আসছিল। হ্যাঁ, আর 12 নম্বর অধ্যায় থেকে একটা আসছিল, বুঝতে পারছি। আর এর আগের বছরগুলোতে মোটামুটি 1টা বা 2টা করে কোশ্চেন আসে। হ্যাঁ, তাহলে মোটামুটি একটা কোশ্চেন কিন্তু কমন পাওয়া যায় এগুলো থেকে। 10, 11, 12 3টা খুব ভালো মতো পারবা। আর এছাড়া যেটা আছে 8 টিস্যু অধ্যায়টাও একটু কঠিন, বাট টিস্যু অধ্যায় থেকেও মোটামুটি কি আছে, প্রশ্ন আসে। হ্যাঁ, একদম রেগুলারলি আসে এরকম না, মাঝে মাঝে গ্যাপ হয়, বাট টিস্যু অধ্যায় থেকে কোশ্চেন আসে, এই জন্য আমরা এটা 3 স্টার বলছি, ঠিক আছে। আর বুঝতে পেরেছো 2 স্টার করে আছে, একটু কম কোশ্চেন আসে, এটা 2 নম্বর আর 6 নম্বর অধ্যায়, ঠিক আছে, 2 স্টার টপিকে। তাহলে এই 2টা খুবই সহজ অধ্যায় ভাইয়া, এই 2টাকে একদম কেউ যদি 1 ঘন্টা সময় দেয় যে এটাকে 30 মিনিট দেবো, এটাতে প্লাস 30 মিনিট দেবো, শেষ ভাই, এই 2টা অধ্যায় শেষ করা সম্ভব, একদম 100% সম্ভব। কোষ বিভাজন এবং ব্রায়োফাইটা ডেরিডোফাইটা 2টা একদম 100% শেষ করা সম্ভব। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই 2টাকে অবহেলা করা যাবে না। আমার সময় যদি বলো, আমার সময় ব্রায়োফাইটা ডেরিডোফাইটা 3টা কোশ্চেন আসছিল। দেখো আমার তো আমি কি বলছি, এই যে আমার অনুযায়ী কি বলে, এই কোষ রসায়ন থেকে 3টা না 4টা আসছে, 3টা আসছিল না 4টা আসছিল, এখান থেকে 3টা আসছিল, 3 3 6টা কোশ্চেন আমার এই অধ্যায় থেকে আসছে,
তো এই জন্যই বলি যে কোন বছর আসলে কি হয়ে যায় এটা আসলে বলা যায় না। তার মানে সবই তোমাকে পড়তে হবে, বাট একটু এমফেসিসের ব্যাপারটা যে কোনটা থেকে আমি বেশি মার্ক ক্যারি করতে পারবো, অর্থাৎ এই ছয়টা অধ্যায় পড়লে তুমি 7-8 নাম্বার ক্যারি করতে পারবে। হ্যাঁ, আর এই অধ্যায়গুলো থেকে বাকি তুমি কি বলছি এইখান থেকে ধরো তোমার 3 অথবা 4, আর এইখান থেকে 1 অথবা 2। হ্যাঁ, এই টোটাল আমার হলো কি, ধরো আমি ধরতেছি ম্যাক্সিমাম 12 অথবা 13 অথবা 14 মার্ক আসবে। হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে এটা আমার অ্যানালাইসিস। হ্যাঁ, বুঝতে পারছো? তোমরা একটু আমার সাথে মানে তোমরা নিজেরাও দেখতে পারো, বাট আমার কাছে মনে হয়েছে যে এটাই সবচেয়ে বেস্ট অ্যানালাইসিস। হ্যাঁ, 5 স্টার টপিকে এই অধ্যায়গুলো আমি আগে পড়বো, 3 স্টার টপিকে এই অধ্যায়গুলো পড়বো, 2 স্টার টপিকে আমি এই দুটো অধ্যায় পড়বো। বুঝতে পারছি? ঠিক আছে। আচ্ছা, তোমাদের কমেন্টের মাধ্যমে জানাইতে পারো কোনো কিছু জানার আছে কিনা। আচ্ছা, আমাকে কিন্তু একজন কমেন্ট করছেন বা টপিক দেন। আচ্ছা ঠিক আছে, আমরা টপিক শুরু করবো। হ্যাঁ, ওকে। দেখো একটু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, একটু তোমরা তুলতে পারছো কিনা আমাকে একটু জানাও কমেন্টের মাধ্যমে। আমরা শুরু করবো। তাহলে 5 স্টার টপিকে 6টা অধ্যায়, 3 স্টার টপিকে 4টা, 6 আর 4 10, আর এই জায়গায় কটা আছে? 2টা। হ্যাঁ, একটু বুঝে দিই আমরা, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো এটা? তাহলে এটা কোশ্চেনের জায়গা বলছি। হ্যাঁ, কতটা করে আসতে পারে। আচ্ছা, এটা হলো কোশ্চেনের জায়গা। হ্যাঁ, তাহলে আমার অধ্যায় আছে হলো এইগুলো, এটা 3 স্টার, এটা 2 স্টার, টোটাল হচ্ছে 12টা। এই জায়গা থেকে 7টা 8টা, এই জায়গা থেকে 3 থেকে 4টা, এই জায়গা থেকে 1টা থেকে 2টা কোশ্চেন আসবে। হ্যাঁ, টোটাল আমি বলছি 12, 13 অথবা 14টা কোশ্চেন আসতে পারে টোটালি থেকে। হ্যাঁ, একদম আমার কথাগুলো মিলাই নিও। তুমি যেদিন পরীক্ষা দিয়ে বের হবা, তুমি দেখো আইসা বাসায় যদি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, একদম ঠিক দেখবা যেভাবে বলছি মোটামুটি এইভাবে তুমি কমন পাইছো সবকিছু। হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে, ডান বলছো। আমরা তাহলে নেক্সট ইয়েতে চলে যাই, অধ্যায় ভিত্তিক যাবো আজকে। হ্যাঁ, আর আমি কিন্তু বলতেছি, হ্যাঁ আমরা ইনশাল্লাহ তোমার ভাই কিন্তু কালকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ করবে, নেক্সট দিন ইনশাল্লাহ কেমিস্ট্রি সেকেন্ড পেপার, তারপর আবার আমরা ইনশাল্লাহ ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, টোটাল একদম সিলেবাসটা তোমাদের একদম অ্যানালাইসিস করে দেবো। তোমরা একদম চোখ বন্ধ করে একদম নিজের থেকে ডিটারমাইন্ড হয়ে পড়াশোনা শুরু করতে দাও। হ্যাঁ, একদম একদম থামা যাবে না। হ্যাঁ, চান্স পাইতেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সিরিয়ালি শুরু করবো। হ্যাঁ, আজকে আর আমরা ইয়েতে যাবো না, কি বলেন মানে ওই আর জুওলজির মতো যাবো না। আজকে আমরা একদম সিরিয়ালি শুরু করবো, প্রথম অধ্যায় থেকে শুরু করবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো 1 নম্বর অধ্যায়ে চলে আসো। ঠিক আছে, 1 নম্বর অধ্যায়ে চলে আসো। 3 স্টার টপিকগুলোতে যাই আমরা, যদি অ্যানালাইসিস করে বলি 1 নম্বর কোন টপিকটা 3 স্টার দিয়ে পড়বো। ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর যদি বলি ব্যাস, যে জায়গা থেকে কোশ্চেন মোটামুটি লাস্ট ইয়ারগুলোতে আসছে সেগুলো কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি। কোষ প্রাচীর প্লাস কোষ ঝিল্লি। হ্যাঁ, এই দুটো টপিক থেকে। হ্যাঁ, মোটামুটি এই দুটো টপিক থেকে মেডিকেল 20-21 বলো, ঠিক আছে, ডেন্টালে বলো, মোটামুটি এই দুটো জায়গা থেকে 3 স্টার টপিক দিয়ে পড়বা। কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির যে প্রাচীরগুলো আছে, কোষ প্রাচীর যে গঠনগুলো আছে, এককগুলো আছে, কোষ ঝিল্লি থেকে কে আবিষ্কার করছে, কি কি গঠন আছে, কি কি মেমব্রেন প্রোটিন আছে, একটু মোটামুটি। হ্যাঁ, কোষ ঝিল্লি কি কি উপাদান আছে, কোনটা থাকে, কত ভাগ লিপিড থাকে, কত ভাগ প্রোটিন থাকে, একটু ডিটেলস পড়বা, মোটামুটি ইনশাআল্লাহ কমন পাবো। হ্যাঁ, এরপর যদি সেকেন্ড যদি বলি, ঠিক আছে, সেকেন্ড যদি বলি অঙ্গাণুর কথা। হ্যাঁ, অঙ্গাণুগুলো খুব ভালো মতো খেয়াল করবো। আমি যে অঙ্গাণুগুলো বলবো ওগুলো আগে পড়বা। সব অঙ্গাণু পড়তে গেলে একদম মাথা পাগল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন বারবার আসে ওই অঙ্গাণুগুলো ভালো মতো পড়তে হবে। যদি বলি তাহলে 1 নম্বর অঙ্গাণু হিসেবে যদি বলি তাহলে রাইবোজোম মাস্ট পড়তেই হবে, রাইবোজোম 3 স্টার। হ্যাঁ, রাইবোজোম ভালো মতো পড়তে হবে। তারপরে 2 নম্বর অঙ্গাণু যদি বলি মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, রাইবোজোম, তারপরে কি বলছি মাইটোকন্ড্রিয়া। 3 নম্বর যদি বলি তারপর কি আছে প্লাস্টিড। প্লাস্টিড, হ্যাঁ, প্লাস্টিড একটা হিউজ বড় জায়গা। কি আছে, লিউকোপ্লাস্ট আছে, ক্রোমোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট আছে, তিনটাই ইম্পর্টেন্ট। তিনটাকে আর আলাদা বললাম না, একদম প্লাস্টিড বললাম। এই জায়গা থেকে 17-18 কোশ্চেন আসছে, এই জায়গা থেকে 16-17 কোশ্চেন আসছে, 15-16 কোশ্চেন আসছে, মানে লাস্ট 3-4 বছর একদম টানা কোশ্চেন আসছে। ঠিক আছে, তো লিউকোপ্লাস্টের কাজগুলো, লিউকোপ্লাস্ট কোন ধরনের, লিউকোপ্লাস্ট কোন ধরনের খাদ্য সঞ্চয় করে, ক্রোমোপ্লাস্টে কি রঙিন বর্ণ হয়, ঠিক আছে, দেন ক্লোরোপ্লাস্টে কি কি কাজ আছে বা কি পার্সেন্টেজ থাকে, মোটামুটি অ্যানালাইসিস করে এই প্লাস্টিক থেকে তুমি কোশ্চেন পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি চলে আসি তারপর হলো ক্রোমোজোম। ঠিক আছে। আচ্ছা, মন খারাপ করো না, অঙ্গাণু কিন্তু আমি কটা বলছি, 3টা বলছি মাত্র। হ্যাঁ, ঠিক আছে, 3টা বলছি, বাকিগুলো থেকে কোশ্চেন আসে আমি বলবো, ওগুলো একটু 2 স্টার দিয়ে বলবো, 3 স্টার আগে শেষ করতেছে। এরপর তুমি চলে যাবে ক্রোমোজোমে। ক্রোমোজোমের একটা ছক আছে, ছকটা খুব সুন্দর করে বলবা, তোমাকে অনেক আগে রাখবে। হ্যাঁ, মোটামুটি যেগুলো বারবার আসতেছে, ঠিক আছে, ওই ছকটা থেকে একটু ক্রোমোজোম সংখ্যাগুলো পড়ে ফেলবে। হ্যাঁ,
ভাই ওই জায়গা থেকে অনেক কোশ্চেন আসে। হ্যাঁ, এবং 2013-14 সেশনে নিউক্লিওসোম নিয়ে একটা সংখ্যা আসছিল, ওই সংখ্যাটা তোমাদের বইয়ে নাই, একটু লিখে রাখতে পারো, আমি বলে দিচ্ছি। নিউক্লিওসোমের সংখ্যা, নিউক্লিওসোমের সংখ্যা, এটা কোনো একক নাই, সংখ্যাটা হলো 3 × 10⁻7। হ্যাঁ, এটা তোমাদের বই নাই, একটু লিখে রেখো। হ্যাঁ, 3 × 10⁻7। হ্যাঁ, নিউক্লিওসোমের সংখ্যা, এটা তোমাদের বই নাই, এটা প্রিভিয়াস একটা কোশ্চেন ছিল, এটা লিখে দিলাম। আচ্ছা, ক্রোমোজোমের ছকটা বললাম। এরপর চলে আসো ভাইয়া, কি পড়বা? এরপর চলে আসো নিউক্লিক অ্যাসিড। এরপর নিউক্লিক অ্যাসিড একটু হিউজ একটা বড় অধ্যায় কিন্তু এটা। হ্যাঁ, আমি অনেকটা কমাই নিয়ে আসছি তোমাদের জন্য, ঠিক আছে? তারপর চলে আসো, এটাকে আসলে সবচেয়ে উপরে লেখা দরকার ছিল, এই যে স্টার, এখন যে জিনিসটা লিখবো, এটা এটা থেকে রিসেন্ট ইয়ারগুলোতে বারবার কোশ্চেন আসতেছে, এটা হলো জিন, ঠিক আছে? মাস্ট, এটা একটু ইনফিনিটি স্টার দিয়ে পড়বা। এই অধ্যায় থেকে যদি বলো ভাই একটা টপিক পড়ে যাবো, একটা টপিক পড়ে যাবো একটা অধ্যায় থেকে, ঠিক আছে? একদম সময় পাইতেছি না, বা প্রথম পথে আমার কোনোভাবে পড়া সম্ভব না, তাহলে ভাই জিনটা পড়ে যাবো। আমার কথা বুঝতে পারছো কিনা? জিনের যে এককগুলো আছে, জিনের যে অপেরণগুলো আছে, জিন যে মানে জিন নিয়ে কথাগুলো আছে, এবং জিনের সাথে রিলেটেড কি আছে, জেনেটিক কোড এবং কোডও আছে, এই টপিকটা তুমি সুন্দর করে পড়ে যাবা, বিশ্বাস করো, ইনশাল্লাহ আমার বিশ্বাস, এবার তুমি দেখবা একটা কোশ্চেন তুমি জিনের এই জায়গা থেকে পাবা। তাহলে জিনটাকে অবশ্যই, মানে এই যদিও এটা শেষে লিখছি, মানে এটাকে আমার ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এখানে লেখা উচিত ছিল। হ্যাঁ, মানে জিনটা তুমি এতটাই ইম্পর্টেন্ট দিয়ে পড়বা, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো এই টপিকগুলো মোটামুটি? তাই কয়টা বলছি, এটা 1 নম্বর, 2, 3, 4, 5, 6, আর এটা হলো 7 নম্বর। হ্যাঁ, এই 7টা টপিক বলছি, সুন্দর করে একদম এই 7টা আগে পড়বা, ঠিক আছে ভাই? এর বাইরে টপিক পড়বো না? হ্যাঁ, অবশ্যই পড়বো, আমি একটু দেখাবো। হ্যাঁ, কি কি পড়বো। আচ্ছা, 2 স্টার টপিকে চলে আসো। এরপরে কি কি পড়বো ভাই? ঠিক আছে, একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন মধ্যে যা যা আছে। হ্যাঁ, আদর্শ উদ্ভিদ কোষ। হ্যাঁ, আদর্শ উদ্ভিদ কোষ থেকে কি কি গঠন আছে, তোমাদের একটা ছক আছে, ছকটা একটু মোটামুটি দেখে রেখো, ওখানে যে অঙ্গাণুগুলো আছে একটু মোটামুটি জানবা। হ্যাঁ, ঝিল্লিবদ্ধ কোনটা, ঝিল্লিবিহীন কোনটা, আর কি কি আছে। হ্যাঁ, নিঃসৃত পদার্থ, এরকম সঞ্চিত পদার্থ, একটু এটা দেখো। আদর্শ উদ্ভিদ কোষ, সেখান থেকে কোশ্চেন আসছিল, এই জন্য একটু মনে রাখবা। তারপর চলে আসো, আমরা কোশ্চেন ঝিল্লি বলছি, রাইবোজোম বলছি, তারপর 2 নম্বর চলে আসো গোলগি বডি। গোলগি বডি, হ্যাঁ, গোলগি বডি। হ্যাঁ, এটা 2 স্টার টপিক, একবার কোশ্চেন আসছিল 2013 সালে, গোলগি বডির নাম 9 কোনটা। হ্যাঁ, যদিও অনেকের কাছে অজানা থাকতে পারতো, বাট ওইখানে অপশনটা এমন ছিল যে যদি কেউ যদি নাও পড়ে ব্যাপারটা, তারপরে তার দ্বারা পারা সম্ভব। কিভাবে? ওইখানে অপশনে ছিল ক্যামেলো গলগি। তাই ভাই আমরা জানি ক্যামেলো গলগি কি করছে, ওই গলগি বডি কি করছে, আবিষ্কার করছে, তাহলে অবশ্যই এটা গলগি বডির নাম নয়। তাহলে যেহেতু ক্যামেলো গলগি আবিষ্কার করছে, তার মানে অপশনে আনসারটাই ছিল কি, ক্যামেলো গলগি। অর্থাৎ কোশ্চেনটা ছিল গলগি বডির নাম 9 নিজের কোনটি, অপশনে আনসার ছিল কি, ক্যামেলো গলগি। হ্যাঁ, এই গলগি বডি থেকে কোশ্চেনটা আসছিল। আচ্ছা, তারপরে চলে আসো, এরপরে যদি 3rd নাম্বার টপিক বলি, সেটা লাইসোসোম, ঠিক আছে? লাইসোসোম টপিকটা পড়বা। 4 নম্বর যদি বলি, 4 নম্বর হলো মেডিকেল একবার আসছিল, সেটা হলো সেন্ট্রিওল। হ্যাঁ, সেন্ট্রিওল একবার আসছিল। হ্যাঁ, একবার 13-14 একবার আসছিল সেন্ট্রিওলটা, এই জন্য সেন্ট্রিওল একটা স্টার দিছি, 2টা স্টার দিছি। তারপর চলে আসলো, এরপরে যদি বলি সাইটোস্কেলিটন, ঠিক আছে? সাইটোস্কেলিটন, ঠিক আছে? 5-6 নম্বর টপিকে যদি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস নিয়ে অনেক হতাশ হয়ে যায়। নিউক্লিয়াস পড়তে বলে সারাদিন নিউক্লিয়াস পড়ে, বিশেষ করে নিউক্লিয়াস থেকে এই পর্যন্ত কোশ্চেন আসছে মেডিকেল একটা, নিউক্লিয়াস থেকে বিগত বছরে কোশ্চেন আসছে। হ্যাঁ, একটা, তাও ডেন্টাল আসছিল, মেডিকেল আসে নাই। নিউক্লিয়াস নিয়ে তুমি কোশ্চেন ঘাটাঘাটি করো, নিউক্লিয়াস নিয়ে কোশ্চেন আসছিল ডেন্টাল, তাও 2010-11 সালে, মানে একদম 10 বছর আগে। এছাড়া নিউক্লিয়াস থেকে কোনো কোশ্চেন আসে না। হ্যাঁ, সো নিউক্লিয়াস একদম সারাদিন নিউক্লিয়াস করতে হবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আচ্ছা, তারপর চলে আসছে যেটা 7 নম্বর টপিক, এরপর চলে আসে ডিএনএ প্রতিলিপন। হ্যাঁ, ডিএনএ প্রতিলিপন। হ্যাঁ, এই প্রতিলিপন থেকে যদি বলি ভাই, প্রতিলিপন থেকে মানে মেডিকেল কোশ্চেন আসছে, প্রতিলিপন থেকে মেডিকেল কোশ্চেন আসছে। কয়টা আসছে ভাই? তুমি বিশ্বাস করো, প্রতিলিপন থেকে মেডিকেলে এই পর্যন্ত কোনো কোশ্চেন আসে নাই। প্রতিলিপন থেকে মেডিকেলে এই পর্যন্ত স্টিল নাও কোনো কোশ্চেন আসে নাই। তুমি ঘাটাঘাটি করে দেখো। তাহলে এই প্রতিলিপন তবে কেন বললেন ভাই? কিন্তু প্রতিলিপন থেকে মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রতি বছর কোশ্চেন আসে। যেহেতু বাইরের জায়গাগুলোতে সবসময় আসতেছে, দ্যাটস ওয়াই আমি আসলে 2 স্টার টপিক হিসেবে প্রতিলিপন রাখছি। হ্যাঁ, তবে মেডিকেলে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, এটা থেকে ভালো ভালো কোশ্চেন আসছে। হ্যাঁ, ট্রান্সক্রিপশন আর কি বলছি, ট্রান্সলেশন। হ্যাঁ, দেখা যায় কিনা একটু বলবো। হ্যাঁ, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, এই টপিকটা থেকে ভালো কোশ্চেন আসছে, এই টপিকটাকে ভালো মতো পড়বা। হ্যাঁ, এটা একটু স্টার দিয়ে পড়বা, 3 স্টার মতো বলতে পারো। হ্যাঁ, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন। হ্যাঁ, লাস্ট ইয়ার থেকে এখানে একটা কোশ্চেন আসছে, অর্থাৎ প্রতিলিপনের চেয়ে এই দুটাকে একটু বেশি প্রায়োরিটি দেবে, বিশেষ করে কোথায় ঘটে, ট্রান্সক্রিপশন কোথায় ঘটে, ট্রান্সলেশন কোথায় ঘটে। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু ট্রান্সলেশন নিয়ে তোমাদের একটু আমি বলে দিই,
ট্রান্সলেশনে একটু ঝামেলা আছে, ঝামেলার জন্য ট্রান্সলেশনে কি উৎপন্ন হয় ভাই, প্রোটিন উৎপন্ন হয়। হ্যাঁ, আর ছোটবেলা তোমরা ট্রান্সলেশন পড়ছো না ভাই, কি পড়তো ছোটবেলা, যে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, তাই না? তা ট্রান্সলেশন মানে কি একটা ভাষা থেকে অন্য একটা ভাষায় নিয়ে যাওয়া। এটা অনেকে এগুলো ভুলে যায় যে আসলে ট্রান্সলেশন কিভাবে মনে রাখবো। একটু খেয়াল করো তো, ট্রান্সলেশন মানে কি ভাই, আমরা জানি আরএনএ থেকে কি উৎপন্ন হয়, প্রোটিন উৎপন্ন হয়, তাই না? তাহলে ভাই আরএনএটা কিভাবে লেখা ছিল, ইংরেজিতে লেখা ছিল, প্রোটিনটা কিভাবে লেখা আছে, বাংলায় লেখা আছে, তাহলে ইংরেজি থেকে বাংলা হয়েছে, তার মানে কি এটা ট্রান্সলেশন। ঠিক আছে, খুব সহজ না, সারা জীবন কোনো যদি ভুল হবে একটু চিন্তা করলেই হয়। আচ্ছা, এই যে ট্রান্সলেশন বললাম, এই ট্রান্সলেশন আমরা যদি প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, রাইবোজোমকে বলা হয়। ঠিক আছে, কিন্তু আমার ট্রান্সলেশন এই রাইবোজোম কার অংশ, সাইটোপ্লাজমের অংশ। এখন তোমার বইয়ে দুইটা জিনিস লেখা আছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, লাস্টের একটা মেডিকেল কোশ্চেন ছিল এরকম। তা আসলে ট্রান্সলেশনের ক্ষেত্রে ক্লিয়ারলি বুঝো ব্যাপারটা। ঠিক আছে, সেটা হলো এই ট্রান্সলেশনের ক্ষেত্রে, দেখি তোমরা কি বলছো। আচ্ছা, ট্রান্সলেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো কি, যে আমরা অপশনে যদি সাইটোপ্লাজম আর রাইবোজোম কোনটা দাগাবো ভাইয়া, ঠিক আছে, বা দুইটাই থাকে। দেখো অ্যাকচুয়ালি যদি বলি, তাহলে আসলে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, রাইবোজোমকে বলা হয়। তাহলে সবচেয়ে অ্যাকুরেট হলো রাইবোজোম, কিন্তু রাইবোজোম আসলে কার অংশ, সাইটোপ্লাজমের অংশ, তার মানে দুইটাই সঠিক। ঠিক আছে, মোটামুটি লাস্ট ইয়ারে যে কোশ্চেনটা আসছিল ওটাতে রাইবোজোম মানে একটা ছিল, রাইবোজোম ছিল, সাইটোপ্লাজম ছিল না। তার মানে তুমি এটাই মনে রাখবা, দুইটাই মনে রাখবা, অপশনে সবচেয়ে সুইটেবল যেটা মনে হবে ওটাই আনসার করবা। ঠিক আছে, তাহলে সাইটোপ্লাজম রাইবোজোম দুইটাই সঠিক, মানে তোমার বইয়ে যে লেখা আছে দুইটাই সঠিক। তবে অপশনে একসাথে থাকার পসিবিলিটি খুবই কম, ইনশাআল্লাহ থাকবে না, এইটুকু বিশ্বাস নিয়ে যাও। আর যদি থাকে ফেলে আসলে তার আসলে ওটার মানে কোনো সলিউশন নাই, স্যার আসলে যেটা ভাইবা আসলে আনসারটা দিবে ওটাই আনসার হবে। ঠিক আছে, এটা যারা মেডিকেলে, এটা আমি তোমাকে শিওর দিয়ে বলে বলতে পারি না যে এটাই আনসার হবে। তারপরে আমি তোমাকে বেসিকটা বললাম, তোমার এরপরে নিজে পার্সোনালি তোমার যেটা বেস্ট মনে হয় তুমি ওটাই আনসার করতে পারো। হ্যাঁ, তাহলে মোটামুটি ফার্স্ট অধ্যায় থেকে এইটুকুই আছে আমাদের। হ্যাঁ, ঠিক আছে, এই ফার্স্ট অধ্যায় থেকে মোটামুটি এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, একটু বড় অধ্যায়। হ্যাঁ, এটাইতে একটু বেশি সময় লাগছে, আর এগুলো একটু কম ইম্পর্টেন্ট। তার মধ্যে বলছি আমি এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে। হ্যাঁ, একটু লেখা শেষ হলে আমাকে জানাও, আমি শুরু করবো, দ্বিতীয় অধ্যায় শুরু করবো। একটু ক্লিয়ার আছে, দেখো শেষ হয়েছে কিনা তোমাদের। হ্যাঁ, ঠিক আছে, শেষ হলে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে এইটুকু আমরা মুছে দিই। হ্যাঁ, ওই পাশের টুকু যদি তোমাদের প্রবলেম হয়, এই পাশের টুকু আমরা মুছে দিই। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর অধ্যায়ে চলে আসো। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ে চলে আসো। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় থেকে খুবই কম মানে কোশ্চেন আসছে যদি বলি 3 স্টার টপিক, কারণ আমরা বলছি এখান থেকে কোশ্চেন আসে মাঝে মাঝে, একটা একটা করে কোশ্চেন আছে, একটার বেশি কোশ্চেন আসার পসিবিলিটি খুবই কম। তার মধ্যে যদি বলি 1 নম্বর টপিক কোনটা পড়বো ভাই, মাইটোসিস পড়বো। কি পড়বো, মাইটোসিস। ঠিক আছে, কি পড়বো, মাইটোসিস। 2 নম্বর যদি বলি ভাই কোন টপিকটা পড়বো, 3 স্টার দিয়ে, সেটা হলো মায়োসিস। মায়োসিস থেকে কি পড়বো বলে দিচ্ছি, মায়োসিস থেকে পড়বো ভাই প্রোফেজের ধাপগুলো। হ্যাঁ, কোনটা পড়বো, প্রোফেজ 1 এর ধাপ, মানে 5টা যে ধাপ আছে এই ধাপগুলো পড়বো। হ্যাঁ, আচ্ছা, আর মাইটোসিসে কি করবো, মাইটোসিসের যে 5টা ধাপ আছে ওগুলো ভালো মতো পড়বো। হ্যাঁ, এই 10টা ধাপ খুব ভালো মতো পড়বো, যেগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট ওইটুকুই পড়বো। হ্যাঁ, বাকিগুলো পড়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তারপরে চলো এরপরে কি পড়বো ভাই, এরপরে যদি বলি, ঠিক আছে, এরপরে যদি 3টা টপিক বলি সেগুলো কোষ চক্র করবো। ঠিক আছে, কোষ চক্র করবো, বুঝতে পারছো আমার কথা। আচ্ছা, এই যে 3টা টপিক, এই 3 টপিকের বাইরে এখান থেকে কোনো কোশ্চেন আসে না। ঠিক আছে ভাই, তুমি বলতে পারো ভাই হলো কি বলে, আমার তো বললেন না, ক্রসিং ওভার থেকে বললেন না। বিশ্বাস করো, ক্রসিং ওভার থেকে মেডিকেল এই পর্যন্ত কোনো কোশ্চেন আসে নাই। ক্রসিং ওভার থেকে মেডিকেল এই পর্যন্ত কোনো কোশ্চেন আসে নাই। রাজশাহী ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল, তাও 2018-19-এ। এছাড়া ক্রসিং ওভার থেকে কোনো কোশ্চেন আসে নাই, তুমি ঘাটাঘাটি করতে পারো। হ্যাঁ, বুঝতে পারছি কি বলছি। তাহলে ক্রসিং ওভার পড়তে পারো, একটা স্টার দিয়ে পড়তে পারো, যেহেতু একটা ইম্পর্টেন্ট টপিক, একটু পড়তে পারো। আর অ্যামাইটোসিস থেকে মেডিকেলের জীবনও কোনো দিন কোশ্চেন আসে নাই। হ্যাঁ, অ্যামাইটোসিস থেকে কখনোই কোশ্চেন আসে নাই। তাহলে মাইটোসিস, মায়োসিস, কোষ চক্র আর একটু ক্রসিং ওভার একটু দেখে দিতে পারো, যেহেতু একটা ইম্পর্টেন্ট টপিক এই জন্য একটু দেখে দেবো। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দ্বিতীয়টা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। তাহলে ভাই এই অধ্যায় পড়তে কতক্ষণ সময় দরকার, আধা ঘন্টায় সম্ভব না? অবশ্যই সম্ভব, একটু ভালো মতো পড়লেই দেখবো আধা ঘন্টা শেষ হয়ে গেছে অধ্যায়। আচ্ছা, এরপরে চলে আসো, আমরা থার্ড অধ্যায়ে যাবো। তৃতীয় অধ্যায়ে চলে আসো। ঠিক আছে, এটা হয়েছে কিনা দেখো, হইলে আমরা একটু বুঝে দিই। হ্যাঁ, জায়গা কম আছে। তাহলে মাইটোসিস, মায়োসিস, কোষ চক্র কি বলছি, ক্রসিং ওভার। হ্যাঁ, আর এখানে ধাপগুলো ভালো মতো পড়বো। ধাপ থেকে কি পড়বো বলছি, শুধুমাত্র যে কোশ্চেনগুলো অবজেক্টিভ আসার জন্য ওগুলো একটু পড়বো। হ্যাঁ, এই আচ্ছা, তারপরে চলে আসে তৃতীয় অধ্যায়, কোষ শ্বসন। হ্যাঁ, এটা হিউজ একটা জায়গা, এই জায়গা থেকে কি কি পড়বো হ্যাঁ যদি বলি, আমি একটু বলে দিই। 1 নম্বর কি পড়বো, কার্বোহাইড্রেট পড়বো। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, কার্বোহাইড্রেট মানে অনেক বড়, কার্বোহাইড্রেট মানে কি অনেক বড়, হিউজ বড়, এতটুকু কইতে পড়বো। ঠিক আছে, কি যদি বলি কার্বোহাইড্রেট থেকে কি কি পড়বো আমি একটু ডিটেলসও বলে দিই। সেটা হলো ভাই কি পড়বো, পেন্টোজ পড়বো, হেক্সোজ পড়বো, ঠিক আছে, ডাইস্যাকারাইড পড়বো। ঠিক আছে, তাহলে পেন্টোজ বলছি, হেক্সোজ বলছি, আর কি বলছি, ডাইস্যাকারাইড বলছি, পাশাপাশি পলিস্যাকারাইড পড়বো, শেষ।
ঠিক আছে। পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডের মধ্যে কি আছে, স্টার্চ আছে, সেলুলোজ আছে, গ্লাইকোজেন আছে, তিনটা খালি বেসিক কথাগুলো বলবো, একদম ডিটেইলস তো পড়তে হবে না। আর ডাইস্যাকারাইডের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা হয়, সুক্রোজ টুকু ভালো মতো পড়বো, আর সেলোবাসটাকে রিডিউসিং সুগার বলা হয়, জাস্ট এইটুকু পড়বো, শেষ। আর পেন্টোজ আর হেক্সোজ, পেন্টোজের একটা ছক আছে, এই কি বলে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের, সুন্দর করে ওটা পড়বা, শেষ। আর হেক্সোজটা ভালো মতো পড়বা, বিশেষ করে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, একদম সহজ, ঠিক আছে, খুব বেশি কঠিন না, হ্যাঁ, একটু চেষ্টা করলে পারবা ইনশাআল্লাহ। এটা 3 স্টার টপিক। তারপর চলে আসো, তারপর চলে আসি অ্যামাইনো অ্যাসিড। এটা একটা ছোট টপিক, খুবই ছোট টপিক, তোমরা যারা এই কোশ্চেন পড়ছো তারা দেখছো যে অ্যামাইনো অ্যাসিড খুব খুব বড় টপিক না, একদম হিউজ, যেমন কার্বোহাইড্রেট একদম 10 পৃষ্ঠা ছিল, এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু 3 পৃষ্ঠা মধ্যে শেষ করে ফেলছে, হ্যাঁ। অনেকে এটা এই জন্য কি না একটু প্রায়োরিটি কম দেয়, যে এটা পড়া না পড়লেও চলবে, কিন্তু বিশ্বাস করো মেডিকেল 17, 18, 12, 13 মোটামুটি, বা ডেন্টালে, ঠিক আছে, বা হলো বিভিন্ন ভার্সিটিতে অ্যামাইনো অ্যাসিড থেকে বারবার কোশ্চেন আসে, অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড বা নিজের কোন ধরনের হলো কি বলে হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড কোনটা, বা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড কোনটা, নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সবচেয়ে বিরল অ্যামাইনো অ্যাসিড কোনটা, এগুলো প্রায় কোশ্চেন আসে, এই জন্য অ্যামাইনো অ্যাসিডটা খুব ভালো মতো পারবে 3 স্টার টপিক, হ্যাঁ। তারপর চলে আসে যেটা, এরপর চলে আসে প্রোটিন। প্রোটিনও একটা হিউজ একটা পড়া, প্রোটিন একদম 3 স্টার দিয়ে পাবো। এটা একটু বলে দিচ্ছি, আমাদের প্রোটিনের মধ্যে সরল প্রোটিনটা খুব ভালো মতো পড়বো, হ্যাঁ, সরল প্রোটিন, হ্যাঁ, ঠিক আছে। এরপরে কি ভাই, যুগ্ম প্রোটিনটা একটু ভালো মতো পড়বো, হ্যাঁ, ঠিক আছে। সরল প্রোটিন আর যুগ্ম প্রোটিন এই দুটা থেকে মোটামুটি আসে। উদ্ভূত প্রোটিন নিয়ে আমি এই পর্যন্ত কোনো দিন কোশ্চেন আসতে দেখিনি, ইনশাআল্লাহ আসবেও না, হ্যাঁ, হয়তোবা। আচ্ছা, তাহলে সরল আর যুগ্ম প্রোটিন এই দুটা ভালো মতো পড়বা। আর প্রোটিনের কাজের মধ্যে ইন্টারফেরন, একটা যে প্রোটিন আর ইন্টারফেরন, এই একটা পড়লে ভাই একটা কোশ্চেন কমন পড়ে, ইন্টারফেরন, হ্যাঁ, এটা যদিও এই অধ্যায় ছাড়া আর বাকি 2টা অধ্যায় আছে। এই ইন্টারফেরন, হ্যাঁ, ইন্টারফেরন 2বার মেডিকেল আসছে। তাহলে ইন্টারফেরন কি, একটা কোষীয় প্রোটিন, যেটা কি ভাইরাস এবং কি আমরা যদি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়, তাহলে এইটা একটু ভালো মতো পড়বে। এটা 12 নম্বর কাজ আছে তোমাদের, 12 বা 13 নম্বর কাজ, হ্যাঁ, তোমাদের যে রিসেন্ট বইটা আসছে। তাহলে প্রোটিন থেকে সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন বা ইন্টারফেরন, এই এতটুকু পর্যন্ত চলে হবে। আর প্রোটিন কি দিয়ে গঠিত হয়, মানে কোন বন্ধন, পেপটাইড বন্ধন, এটা আমার সময় মেডিকেল কোশ্চেন আসছিল, হ্যাঁ, একদম খুব সহজ না। আর আমার সময় আরেকটা মেডিকেল কোশ্চেন আসছিল হেক্সুস দিয়া, বিশ্বাস করে হেক্সুস দিয়া 2টা কোশ্চেন আসছিল, কি দিয়া, গ্লুকোজ। একটা কোশ্চেন ছিল 2014-15 দেখবা গ্লুকোজের কার্বনের সংখ্যা কয়টা, কয়টা কার্বন থেকে 6টা। আরেকটা কোশ্চেন কি ছিল, যে গ্লুকোজ একটা কোনটা সঠিক, গ্লুকোজ একটা হেক্সুস মনোস্যাকারাইড, ঠিক আছে। তার মানে 6 মানে যে হেক্সুস, মানে একটা কোশ্চেন আমি 2টা পারছিলাম, ঠিক আছে। যদিও একটা কোশ্চেন মানে ইয়ার কেমিস্ট্রি ছিল, আর একটা কোশ্চেন মানে বায়োলজি ছিল, এরকম আর কি অ্যানালাইসিসটা। যাই হোক, কিন্তু আমার কোশ্চেনটা মানে গ্লুকোজ নিয়ে আসছে, আমি এটা বুঝতে যাচ্ছি, এবং খুব সহজ ছিল, হ্যাঁ। এটা দেখে ভাবতে পারো না যে ভাই 2014-15 মানে কোশ্চেন অনেক অনেক সহজ ছিল, ভাই এত সহজ ছিল না, বাকি কোশ্চেন খুবই কঠিন ছিল, লাস্ট সময় 57 পাচ্ছিল আমাদের, হ্যাঁ। তার মানে কোশ্চেন অনেক কঠিন ছিল, হ্যাঁ, সহজ থাকলে এত কম মার্কের চান্স হতো না। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটুকুই বললাম। তারপর চলে আসা, এরপরে কোন টপিকে চলে যাবো, এরপর আসলে লিপিড। লিপিড থেকে লাস্ট ইয়ার মেডিকেল কোশ্চেন আসছে, বলছে নিচের কোনটা সরল লিপিড নয়, ঠিক আছে। দেখো, এটা চর্বি ছিল, তেল ছিল, মোম ছিল। আচ্ছা, এই তিনটা দিয়ে তুমি নাও জানতে পারো, কেন ভাই অপশন, বাকি অপশনটা রাবার ছিল, তো আমরা জানি রাবার একটা উদ্ভূত লিপিড। তাহলে আমি নিজের থেকে মানে প্রশ্নটা যদি ডিরেক্টলি নাও পারি, ইনডিরেক্টলি আমার আনসারটা হয়ে যায়, ঠিক আছে। এই জন্য প্রশ্ন তুমি যখন দেখবা হতাশ হয়ে যাবো না, তুমি দেখবা সব কিছু তুমি জানো, যে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করতে পারবা সেই চান্স পাবা ইনশাল্লাহ, হ্যাঁ। নিজের উপরে বিশ্বাস রাখো, পরিশ্রম করে যাও, ইনশাল্লাহ তোমার অবশ্যই অবশ্যই চান্স হবে, প্রত্যেকেই, ইচ এন্ড এভরি ওয়ানে চান্স হবে যদি তুমি পরিশ্রম করে যাও, ঠিক আছে। আর তুমি ভাবতে পারো হ্যাঁ সবার কি হবে, সবাই বলতে সেই ছেলেটারই বা সেই মেয়েটারই হবে যে পরিশ্রমটা একদম মন থেকে করবে এবং পরিশ্রমটা সে ডেডিকেশন দিয়ে করবে, তার অবশ্যই অবশ্যই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিপিড বলছি, হ্যাঁ। লিপিডের মধ্যে যদি বলি, সবচেয়ে বেশি কোশ্চেন আসছে যে সরল লিপিডের, ওইটুকু বললাম। এছাড়াও ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, ওইটুকু একটু পড়বা। পাশাপাশি ফসফোলিপিডটা খুব ভালো মতো পড়বা, ফসফোলিপিড থেকে বারবার কোশ্চেন আসে, হ্যাঁ। আর বাকি যেটা আছে উদ্ভূত লিপিড, লাস্ট ইয়ার মেডিকেল কোশ্চেন আসছিল, এই জন্য একটু মনে ভালো মতো পড়বা। আর এটা আছে লিপিডের দ্রবণীয় ভিটামিন কি, যদিও এই আমাদের পড়া না, বাট বাকি সেকেন্ড পেপারও আছে, বাট এই কোশ্চেনটা বারবার আসতেছে, ঠিক আছে। বা ফ্যাট সলিউবল ভিটামিন কি, বা পানিতে দ্রবণীয় ভিটামিন কি, হ্যাঁ। ফ্যাট সলিউবল ভিটামিন এ, ডি, কে, আর পানিতে দ্রবণীয় ভিটামিন বি আর সি, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলি, লাস্ট যে টপিকটা হলো এনজাইম, হ্যাঁ। এই মোটামুটি আমাদের এইখান থেকে কার্বোহাইড্রেটটা, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, লিপিড আর কি এনজাইম, হ্যাঁ। আমি বলছি যদিও আমরা হিউজ একটা বড় বড় জায়গা, আমি জন্য একটু ছোট করে দিচ্ছি তোমাদের, অ্যামাইনো অ্যাসিড খুবই ছোট, এই জন্য ছোট করার জায়গা কম। লিপিড থেকে বলছি সরল লিপিডটা ভালো মতো পড়বা, ফসফোলিপিডটা ভালো মতো পড়বা, আর উদ্ভূত লিপিডের বাকি 3টা খুব ভালো মতো পড়বা। আর নতুন একটা জিনিস আছে তোমাদের, লিপিড প্রোফাইল একটু দেখে যাবা, হ্যাঁ। লিপিড প্রোফাইল, ঠিক আছে, যেহেতু মেডিকেল টার্ম এই জন্য একটু দেখে যাবা, হ্যাঁ, লিপিড প্রোফাইল। আর এনজাইম থেকে কোশ্চেন যদি বলি, এনজাইমের ক্ষেত্রে এনজাইমের তাপমাত্রা, এনজাইমের ক্ষেত্রে কিছু কিছু পিএইচ আছে, আর যেমন হলো কিছু কিছু উৎপাদনে কিছু ব্যবহার আছে এনজাইমের ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় এই কোশ্চেন আসে, যেমন পনির উৎপাদনে কোনটা লাগে, চোখের চিকিৎসায় কোনটা লাগে, ঠিক আছে, রক্ত জমাট গলাইতে বা রক্ত জমাট বাঁধাইতে কোনটা লাগে, এগুলো একটু দেখে রাখবা, ইনশাআল্লাহ তোমাকে অনেক আগে রাখবে, ওকে। তাহলে এই হলো তৃতীয় অধ্যায়ের আমার কথা, ঠিক আছে। আমাদের এটা শেষ হলে আমাদেরকে জানাও, চতুর্থ অধ্যায় শুরু করবো আমরা, হ্যাঁ।
এতগুলো একটু বড়, আমাদের এই জন্য একটু সময় বেশি লাগতেছে। ঠিক আছে, দেখো একটু ক্লিয়ার আছে কিনা, হ্যাঁ আমাকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, জি ভাই ক্লিয়ার আছে, আচ্ছা ওকে ঠিক আছে। তারপর একটা চলে আসো, তাহলে তৃতীয় অধ্যায় আমার এটুকু শেষ। হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যাল হতে হবে। হ্যাঁ, পড়াশোনা যদি তুমি করতেই চাও, সবাই পড়ে, হ্যাঁ বিশ্বাস করো সবাই পড়ে, সবাই অনেক ভালো স্টুডেন্ট, সেই চান্স পাবে যে একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করবে, পরীক্ষার হলে দাগানোর সময় একটু মাথাটা ঠান্ডা রেখে দাগাইতে পারবে, এবং পারা জিনিস যেটা আছে এটা একটু কম ভুল করবে। তুমি যে জিনিসটা জানো ওইটুকু সবাই জানো, হ্যাঁ তাহলে কে চান্স পাবে? যে জানা জিনিসগুলো কম কম ভুল করবে, কম পরিমাণে ভুল করবে, ভুল হবে এটা মানুষ, যেহেতু তুমি আমি যেহেতু সবাই মানুষ, একদম তুমি একদম 60টা বা 70টা জায়গায় একবার 70ই হবে, এটা ইম্পসিবল। হ্যাঁ বিশ্বাস করে এটা ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশে যে ফার্স্ট হয় যে ছেলেটা বা যে মেয়েটা, সেও একদম 80টা জায়গায় 80 পায় না, একটা দুটা ভুল হবে। তাহলে ভুল যেহেতু মানুষের, এটা নর্মাল, তোমাকে এটা নর্মালি মানতে হবে, কিন্তু তোমার ভুলটা যাতে কি হয়, মিনিমাম লেভেলের হয়। ওকে ঠিক আছে, আচ্ছা তারপর আসো 4 নম্বর অধ্যায়, আমরা বেশি একটু স্পিডে যাবো এখন, এগুলো একটু বড় অধ্যায়, এগুলো একটু সময় বেশি লাগতেছে। এখান থেকে আসো 3 স্টার টপিকে কি যাবো। 1 নম্বর ভাই ভাইরাস, ভাইরাস থেকে কি আসে? 1 নম্বর ডিএনএ আর আরএনএ ভাইরাস। ঠিক আছে, এটা ভালো মতো পড়বা। পাশাপাশি কি আছে? পাশাপাশি করবো হলো ভাইরাসের রোগ, এই সেই 3টা পড়বা, 3টা থেকে ইনশাআল্লাহ দেখবো মোটামুটি চলে আসছে। হ্যাঁ, তারপর সব ব্যাকটেরিয়া, এটা 3 স্টার টপিক। ব্যাকটেরিয়া থেকে কি উদাহরণ, মানে রোগ বলতে তো বুঝো উদাহরণগুলো। হ্যাঁ ঠিক আছে, তারপর চলে আসো এরপরে যেটা আছে 3rd টপিক, সেটা হলো ম্যালেরিয়া। ঠিক আছে, ম্যালেরিয়া, ম্যালেরিয়া থেকে জীবাণুগুলা। ঠিক আছে, জীবাণুগুলার নাম, জীবাণুগুলার নাম, জীবাণুগুলোর সময়। ঠিক আছে, জীবাণুগুলোর সুপ্ত অবস্থা একটু ভালো মতো পড়বা। ঠিক আছে, আর জ্বরের ক্ষেত্রে বই 2 ধরনের জ্বর আছে মনে রাখবে, একটা ম্যালেরিয়া জ্বর আর একটা দিকে আছে কি ডেঙ্গু জ্বর। হ্যাঁ, ডেঙ্গু যেহেতু রিসেন্ট অনেক বাড়ছে, ডেঙ্গু জ্বরটা মনে রাখবা। ডেঙ্গু এক ধরনের কি ভাইরাস, ক্লাবি ভাইরাস, এটা আমার সময় মেডিকেল কোশ্চেন ছিল। আর ম্যালেরিয়ার ক্ষেত্রে ম্যালেরিয়ার জীবাণুগুলা, ম্যালেরিয়ার জ্বর আর ডেঙ্গু জ্বর, বই তোমার 2টা জ্বরই আছে। মনে রাখবা যে কাঁপুনিতে যদি কোনো জ্বর যদি কোনো দিন আসে, তার মানে ওটা ম্যালেরিয়া। কাঁপুনি ছাড়া যদি তোমার কোনো জ্বর আসে, তার মানে ডেঙ্গু। বই এই 2 জ্বরের বাইরে কোনো জ্বর নেই। হ্যাঁ, আর ডেঙ্গুর সাথে কোন রক্তকণিকার সম্পর্ক? অনুচক্রিকার সম্পর্ক বা প্লেটিলেটের সম্পর্ক। হ্যাঁ, তাহলে অনুচক্রিকা সবসময় কি ডেঙ্গুর সাথে রিলেটেড। হ্যাঁ, আর ম্যালেরিয়া জীবাণুতে বলছি জ্বরটা, এই জ্বরটা আর এই জ্বরটা, 2টা জ্বর কম্পেয়ার করে পড়বা। হ্যাঁ, তাহলে দেখো সহজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে মোটামুটি চতুর্থ অধ্যায় যেহেতু একটা হিউজ একটা বড় অধ্যায়, তারপর আমি যেটুকু বলছি এটুকু মোটামুটি তোমাকে কভার করবে। রোগগুলো খুব ভালো মতো পড়বা, যেহেতু ব্যাকটেরিয়া ভাইরাস 2টা রোগ আসে, তাহলে একটু একটা ভালো মতো পড়ো। ডিএনএ আরএনএ 2টা আছে, একটা ভালো মতো পড়ো, আরেকটাও একটু দেখে যাবো জাস্ট। হ্যাঁ, এই তাহলে মোটামুটি আমার বুঝে শেষ। 5 নম্বর অধ্যায়ে চলে আসো, শেষ হলে আমাকে জানাও। ঠিক আছে, তাহলে ভাইরাসের রোগ, ব্যাকটেরিয়া রোগ, ম্যালেরিয়ার জীবাণুগুলো। ম্যালেরিয়ার ক্ষেত্রে ম্যালেরিয়া এর বাইরের কোশ্চেনগুলো খুব কম আসে, সো ওইগুলো মোটামুটি দেখো। ঠিক আছে, এই তারপর চলে আসো 5ম অধ্যায়। ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না, চলে আসো 5ম অধ্যায়। 5ম অধ্যায় শুরু কি হিসেবে শৈবাল ছত্রাক যদি বলি, তাহলে 1 নম্বর হলো শৈবালগুলো, খুব ভালো মতো করবা। শৈবাল থেকে লাস্ট 20, 21, 19, 20, ঠিক আছে 18, 19, একদম 17, 18, 4 বছর ধরে টানা কোশ্চেন আসতেছে, মানে শৈবাল থেকেই, শুধু ছত্রাক থেকে না। বুঝতে পারছি কিনা? শৈবাল ছত্রাক তো 3 ভাগে ভাগ করেছে, শৈবাল, ছত্রাক, লাইকেন। এই শৈবাল থেকেই লাস্ট 3-4 বছর ধরে টানা কোশ্চেন আসতেছে, তারপর শৈবালকে খুব ভালো মতো পড়বো। হ্যাঁ ওকে, এটা 3 স্টার টপিক। তারপর ছত্রাক, ছত্রাক থেকেও প্রতি বছর মোটামুটি টানা কোশ্চেন আসতেছে। ঠিক আছে, শৈবাল ও ছত্রাক। হ্যাঁ, শৈবালের মধ্যে শৈবালের টুকু বেশি আসে। হ্যাঁ, এবং ইলেকট্রিক যদি বলি, এটা 1 স্টার দিয়ে পড়বা। ইলেকট্রিক্স থেকে একটা কোশ্চেন আসছে মাত্র। ঠিক আছে, ইলেকট্রিক্স থেকে একটা কোশ্চেন আসছে রিসেন্টে মেডিকেলে, জাস্ট 15-16 সালে একটা কোশ্চেন আসছে ইলেকট্রিক্স থেকে। হ্যাঁ, আর বাকি সব কোশ্চেনই শৈবালের মেইন যে বেসিক, ছত্রাকের যে মেইন বেসিক, এই জায়গা থেকে আসছে। আর ছত্রাক থেকে যদি বলি এগারিকাস, এগারিকাসটা মোটামুটি কোশ্চেন আসছে, এগারিকাসটা ভালো মতো পড়বা, মানে ডিটেলসে যদি পড়তে চাও এগারিকাসটা পড়বা। বুঝতে পারছি কিনা আমি? শৈবালের মধ্যে ইলেকট্রিক্স আছে, এটা একটা কোশ্চেন আসছে, এটা মোটামুটি পড়বা। বা ছত্রাকের ক্ষেত্রে এগারিকাসটা খুব ভালো মতো পড়বা, কেন ছত্রাক থেকে এগারিকাসতে বারবার কোশ্চেন আসছে। হ্যাঁ, আর লাইকেন থেকে যদি বলো, এটা 1 স্টার টপিক। হ্যাঁ, লাইকেন খুবই কম, একটা কোশ্চেন আসছে শুধু। ঠিক আছে, লাইকেন থেকে তো মেডিকেল আসে নাই বলতে গেলে, বাকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 2-1 কোশ্চেন আসে এরকম। লাইকেন এত ডিটেলসে পড়ার দরকার নেই, মানে পড়বা, বাট লাইকেনটাকে একটু পরে পড়বা। হ্যাঁ, তার মানে শৈবাল, ছত্রাক আর এগারিকাস, এই 3টা খুব ভালো মতো পড়া। শৈবাল বলতে শৈবালের বেসিক যেটুকু আছে, ক্ষুদ্রতম শৈবাল কোনটা, কোন শৈবালের কি নাম, কোন শৈবালের সঞ্চিত পদার্থ কি, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা। হ্যাঁ, শৈবালের কি কি জনন আছে, এগুলো একটু ভালো মতো পড়বা। শৈবালের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত, শৈবালের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য কোনটা, এবং আমার সময় ছত্রাকের সঞ্চিত খাদ্য আসছিল। হ্যাঁ, মানে এগারিকাসের সঞ্চিত খাদ্য আসছিল। হ্যাঁ, তার মানে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এই 3টা খুব ভালো মতো পড়বা। হ্যাঁ, এটাই আমার 5ম অধ্যায়। ঠিক আছে, বুঝতেছো না নাকি? সবাই বুঝতেছো কিনা আমাকে একটু জানাও, তাহলে এটা বুঝে দিয়ে যাবে। হ্যাঁ ওকে।
বুঝতে পারছো? ঠিক আছে, দেখো এগুলো যদি অ্যানালাইসিস না করে পড়ো, তুমি দেখবা লাইকেনের মধ্যে তুমি 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা ধরে লাইকেন পড়তেছো, পরীক্ষায় দেখবা লাইকেন থেকে একটা কোশ্চেন আসে না। এটাই হয়। হ্যাঁ, ঠিক আছে। প্রাইভেট ডেরিভেটিভ চলে আসো 6 নম্বর অধ্যায়, প্রাইভেট ডেরিভেটিভ চলে আসো। প্রাইভেটের ক্ষেত্রে যদি বলি ভাই একটা সিঙ্গেল জিনিস পড়তে চাই আমি খুব সুন্দর করে, তাহলে ভাই বায়োফাইটার বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়বা। বায়োফাইটার বর্তমান নতুন বইয়ে যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্য পড়লে এই অধ্যায় থেকে আর কিচ্ছু পড়তে হয় না। বায়োফাইটার বৈশিষ্ট্যগুলি দিয়ে A to Z পড়ে ফেলো, আর পাশে একটু 2-1টা তথ্য লিখে ফেলো খালি। হ্যাঁ, যেমন টেরিসের ক্ষেত্রে যে থেলাসটা থাকে তার নাম প্রোথেলাস, আর ব্রায়োফাইটার ক্ষেত্রে যে থেলাসটা থাকে তার নাম প্রোটোনেমা। এই যে প্রোটোনেমার পাশে প্রোথেলাসটা লিখে ফেলবা, ঠিক আছে। তারপর শুক্রাণুর ক্ষেত্রে ফ্লাজেলা, যেমন ব্রায়োফাইটার ক্ষেত্রে ফ্লাজেলা কয়টা থাকে? 2 ফ্লাজেলা বা দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। টেরিডোফাইটা বা টেরিস বা সাইকাসের ক্ষেত্রে কয়টা থাকে? বহু ফ্লাজেলা বিশিষ্ট। এই 2টা বা 3টা কোশ্চেন একটু লিখে রাখবা, বা এর অ্যান্থেরিডিয়াম কেমন, ওদের অ্যান্থেরিডিয়াম কেমন। কারণ আর্কিগোনিয়াম পৃথিবীর সকল কিছুর আর্কিগোনিয়াম দেখতে ফ্লাক্স আকৃতির, তাহলে অ্যান্থেরিডিয়াম ভিন্ন। তাহলে এই ক্ষেত্রে এই ব্রায়োফাইটার অ্যান্থেরিডিয়াম, রিক্সিয়ার অ্যান্থেরিডিয়াম কেমন? নাশপাতি আকৃতির, আর ওটার অ্যান্থেরিডিয়াম কেমন? গোলাকৃতির। এই মোটামুটি 3-4টা কথা বলছি না ভাই, এই কথাগুলো একটু ব্রায়োফাইটার বৈশিষ্ট্য মধ্যে লিখে বলবা, এই অধ্যায়ে তুমি 10 মিনিটে রিভিশন দিতে পারবা। বুঝতে পারছি? তাহলে ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতো বলবা, বুঝতে পারছি। রিক্সা থেকে যদি বলি, রিক্সা থেকে একদম রিসেন্টলি কোনো কোশ্চেনই আসেনি মেডিকেলে। হ্যাঁ, তাহলে রিক্সাকে মাস্টার দিয়ে পড়বা। হ্যাঁ, রিক্সাকে তো প্রায়োরিটি পড়ার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, টেরিডোফাইটার বৈশিষ্ট্য বা টেরিডোফাইটার বৈশিষ্ট্য দরকার নাই, ঠিক আছে। বিশ্বাস করো টেরিডোফাইটার থেকে কোনো কোশ্চেন এই পর্যন্ত আসে না, দরকারই নেই। যদি পড়তে চাও পড়তে পারো। মেডিকেলে 2003, 4 এবং 4-5 একটা কোশ্চেন আসছিল, এরপর আর কোনো কোশ্চেন আসে নাই। বুঝতে পারছি? টেরিডোফাইটার বৈশিষ্ট্য নিয়ে কোনোদিনও কোনো কোশ্চেন আসে নাই। তো টেরিডোফাইটার যদি না পড়তে চাও, মন খারাপ করার দরকার নেই। এরপর যদি বলো 2 স্টার টপিকে কি পড়তে চাই, বা টেরিস্ট একটু পড়বো, শেষ, ঠিক আছে। 2 স্টার দেয়, তবে 3 স্টার না। তার মানে এই অধ্যায় পড়তে গেলে বায়োফাইটার বৈশিষ্ট্যটা পড়বা, একটু রিলেশন করে পড়বা। হ্যাঁ, যেমন মানে কি বায়োফাইটার যে বৈশিষ্ট্য বলছি, বুঝাইতে পারছি? এটা যে প্রোটোনেমা থাকে থেলাসটা, ওই জায়গায় কি থাকে? প্রোথেলাস থাকে। এটা শুক্রাণু কেমন? 2 ফ্লাজেলা, ওটা শুক্রাণু বহু ফ্লাজেলা, ঠিক আছে। 2 জায়গায় সেম তরল মাধ্যম লাগে নিষেকের জন্য। আমার সময় কোশ্চেন আসছিল, ঠিক আছে। এটা একটা সহজ, মানে মোটামুটি এখন বইয়ে রিসেন্টলি দেখাই আছে, কিন্তু আমি ভুল করছিলাম। এই আর আরেকটা ব্যাপার যেটা আছে সেটা কি বলছি? আর্কিগোনিয়াম আর অ্যান্থেরিডিয়াম, জাস্ট একটু 2 জায়গাতে দেখে রাখবা, আর কিছু লাগবে না। হ্যাঁ, আর এই রিক্সা থেকে যদি বলো ভাই একটা কোশ্চেন পড়তে যাই, রিক্সাকে লিভার রড বলা হয়, শেষ। এটা মনে রেখো ভাই, ইনশাআল্লাহ কম পাবো কোশ্চেন। বুঝতে পারছি? তারপর 7ম অধ্যায়, ঠিক আছে, ক্লিয়ার আছে সবকিছু? ঠিক আছে, তারপর 7ম অধ্যায় চলে আসো। 7ম অধ্যায় চলে আসো। 7ম অধ্যায় নিয়ে যদি বলি কি কি পড়বো আমরা, সেটা হলো দেখো, সেটা হলো ভাই প্রথম হলো নগ্নবীজি প্লাস আবৃত বিধি। একবারে বলতেছি, দুইটা থেকে কি করবো আমরা? বৈশিষ্ট্যগুলো পড়বো, ঠিক আছে, প্লাস উদাহরণগুলো পড়বো। হ্যাঁ, এই উদাহরণ আর বৈশিষ্ট্য নিয়ে মোটামুটি মেডিকেল কোশ্চেন আসছে সব। বৈশিষ্ট্য বলতে কিরকম? আবৃতিবীজের মধ্যে ক্ষুদ্রতম আবৃতিবীজ কোনটা, এটা নিয়ে একটা মেডিকেল কোশ্চেন ছিল। নগ্নবীজের মধ্যে সবচেয়ে বৃহৎ যে নগ্নবীজ, ওটা নিয়ে একটা কোশ্চেন ছিল। তার মানে নগ্নবীজ, আবৃতিবীজ, বৈশিষ্ট্য প্লাস উদাহরণ, এখান থেকে বললেই মোটামুটি একটা কোশ্চেন কমন পাবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে? ঠিক আছে। তারপর চলে আসি এরপরে কি পড়বো আমরা। হ্যাঁ, এরপরে যদি বলি এরপরে তুমি কি কি পড়তে চাও, সেটা হলো হ্যাঁ, এরপরে যদি আমি যাবো তাহলে 2টা জিনিস ভালো মতো করবো। একটা হলো কি, সেটা হলো এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, ঠিক আছে, প্লাস অমর বিন্যাস, ঠিক আছে। এই এটা একটু ভালো মতো পড়বা। থার্ড যেটা বলবো, 2টা পর্ব, ঠিক আছে, পর্ব 2টার বৈশিষ্ট্য প্লাস উদাহরণ, ঠিক আছে। বৈজ্ঞানিক নাম পড়তে যায় এত মাথা কামানোর দরকার নাই, যেগুলো রিসেন্টলি তুমি জানো আর কি, তোমার পরিচিত যে নামগুলো পরিচিত, ধরো কিরকম ধান, অরাইজোসিটিবা, ভুট্টা, জিয়ামাইস, ঠিক আছে। তারপরে ধরো গম, ঠিক আছে। তারপরে হলো কি আছে তোমার, ধরো হলো আখ, ঠিক আছে, আখ যেমন স্যাকারোমাইসিস, ঠিক আছে। তারপরে গম যেমন কি টিটিকাম অ্যাস্টিবাম, একটু এগুলা যেগুলো জানো তুমি, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা। বা যেমন কি আছে বেগুন, ঠিক আছে, এই একটু ভালো মতো পড়বা, ঠিক আছে, ওকে। তাহলে 7ম অধ্যায় থেকে নগ্নবীজি, আবৃতবীজি, এস্টিভেশন, অমরবিন্যাস, এগুলোর উদাহরণগুলো। আর মেডিকেলের ক্ষেত্রে ইংরেজি নাম খুব কম আসে, বাংলা উদাহরণগুলো ভালো মতো শিখো, ওগুলো থেকে কমন পাবে ইনশাল্লাহ। আর পর্ব থেকে বৈশিষ্ট্য উদাহরণ। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমাদের এরপরে চলে 6ম অধ্যায়, ঠিক আছে। 8ম অধ্যায় নিয়ে বলি। 8 নম্বর চলে আসো। 8 নম্বর যদি 1 নম্বরে বলি, সেগুলো ভাজক টিস্যু, বৈশিষ্ট্য, ভাজক টিস্যু, এটা একটু ভালো মতো পড়বা। ভাজক টিস্যু থেকে মোটামুটি 18-19 একটা কোশ্চেন আসছে, যা ভাজক টিস্যু ইম্পর্টেন্ট। তারপর স্থায়ী টিস্যু ভাই বিশ্বাস করো মেডিকেলে কোনো কোশ্চেনই আসে না স্থায়ী টিস্যু থেকে, স্থায়ী টিস্যু বাদ, এই জন্য সিলেবাসের বাইরে আছে। হ্যাঁ, তারপর চলে আসলে কি পড়বো আমরা যদি বলি, তারপরে চলে গেলো পরিবহন টিস্যু,
পরিবহন টিস্যু চিনো তো, জাইলেম এবং ফ্লেম, হ্যাঁ পরিবহন টিস্যু, এখান থেকে কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো পড়বা। আর মূল আর কাণ্ডের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য, হ্যাঁ মূল ও কাণ্ডের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য আছে যেটা, হ্যাঁ ঠিক আছে ওকে। তাহলে বলছি ভাজক টিস্যু, পরিবহন টিস্যু, মূলার কাণ্ডের মানে অন্তর্গঠনগত বৈশিষ্ট্যগুলো মোটামুটি এই যুগ যদি পড়তে পারো ইনশাআল্লাহ, বা এই অধ্যায় থেকে আর বেশি কিছু পড়ার দরকার নেই। ওকে, এই টিস্যু অধ্যায় থেকে এগুলো দিয়ে কোশ্চেন আসতে পারবা। তাহলে ভাজক টিস্যু, পরিবহন টিস্যু আর হলো কি মূলার কাণ্ডের অন্তর্গঠনগত যে বৈশিষ্ট্যগুলো আছে, হ্যাঁ। তারপর আমাদের এই লাস্ট এই বড় অধ্যায়টা আছে একটু, এটা শেষ হলে বাকিগুলো আর লাগবে না। বিস্তারিততে চলে আসো, বুঝিয়ে দিলাম এটা। নবম অধ্যায়ে চলে আসো, উদ্ভিদ সাহিত্যে চলে আসো। উদ্ভিদ সাহিত্য তোমাদের 3 স্টার টপিক যদি বলি, প্রথম যে টপিকটা সবাই পড়তে চায় না সেটা হলো খনিজ লবণ পরিশোষণ। প্রত্যেক বছর এটা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। লাস্ট ইয়ার আসছে সবচেয়ে দ্রুত গতিতে কোনটা দেয়, সবচেয়ে ধীর গতিতে কোনটা দেয়, হ্যাঁ। তাহলে খনিজ লবণ পরিশোষণ একদম মাস্ট, সুন্দর করে 1 পৃষ্ঠার একটা পড়া আছে, সুন্দর করে পড়ে ফেলবা, হ্যাঁ প্রত্যেক বছর কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা তারপরে যদি বলি এরপরে কি আছে, প্রশোধন, প্রশোধন থেকে পড়বা, ঠিক আছে প্রশোধন, ওকে। তারপরে কি আছে সালোক সংশ্লেষণ, হ্যাঁ আর কি আছে লাস্ট যেটা আছে শ্বসন, হ্যাঁ। এই চারটা টপিক খুবই ছোট করে ফেলছি, হ্যাঁ। আচ্ছা শ্বসন থেকে কিভাবে করবো, শ্বসন থেকে যেটা হলো গ্লাইকোলাইসিসটা খুব ভালো মতো পড়বা। গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়, গ্লাইকোলাইসিস থেকে কি এটিপি পাওয়া যায়, ক্র্যাশ চক্র থেকে কয়টা এটিপি পাওয়া যায়, ক্র্যাশ চক্রের প্রধান উপাদান কি, কি উৎপন্ন হয়, এবং গ্লাইকোলাইসিসে কি উৎপন্ন হয়, কোন জায়গায় এটিপি তৈরি হয়, ঠিক আছে। আর অবাধ শ্বসনে কয়টা এটিপি, সবাধ শ্বসনে কয়টা এটিপি, এবং কোনটার কর্মদক্ষতা কত, ঠিক আছে। এবং এরপরে যায় কি পড়বা, এরপরে যায় হলো লাস্টে কি শ্বসনের যে গুরুত্বটুকু আছে, তাপমাত্রা সহ বাকি যে প্রভাবক প্লাস গুরুত্ব, এটুকু পড়ো, খুবই সহজে তুমি একটা কোশ্চেনের আনসার পাবে ইনশাআল্লাহ। আর সালোক সংশ্লেষণ থেকে কি আছে, 2 ধরনের সালোক সংশ্লেষণ, ঠিক আছে। একটা আলোক নির্ভর আর একটা আলোক নিরপেক্ষ। সবচেয়ে কমন যে কোশ্চেনটা আছে যে কোন জায়গায় শর্করা উৎপন্ন হয়, তোমাদের কি মনে হয় যে সবার কাছে আনসারটা এরকম থাকে যে আলোক নির্ভরে মনে হয় উৎপন্ন হয়, দেখো ভাই এটা একদম সম্পূর্ণরূপে ভুল। মনে রাখবা আলোক নিরপেক্ষ অধ্যায় যেটা বা অন্ধকার পর্যায়ে যেটা, ওই জায়গায় কি হয় আমার, ওই জায়গায় কি তৈরি হয়, শর্করা তৈরি হয়, ঠিক আছে। আর বাকি যে অপশনগুলো আছে যেমন চক্রীয় অচক্রীয়, এগুলো একটু পার্থক্য করে ফেলে ফেলবা। আর এগুলো কি করবা, বাকি তাপমাত্রাটা একটু খুব ভালো মতো পড়বা, ইনশাআল্লাহ কমন পাবা, হ্যাঁ ওকে। আর প্রশোধনের ক্ষেত্রে সবচেয়ে কমন যে কোশ্চেন আধুনিক মতবাদটা একটু ভালো মতো পড়বা, ঠিক আছে। তাহলে দেখবে ইনশাআল্লাহ মোটামুটি আমার কমন পেয়ে যাবে, হ্যাঁ ওকে ঠিক আছে। দশম অধ্যায়ে চলে আসো, মোটামুটি টপিক এগুলোই। দশম অধ্যায়ে চলে আসো, দশম অধ্যায় থেকে কি কি পড়বো ভাইয়া, 1 নম্বর যে টপিকটা বলবো সেটা হলো ভাইয়া মাস্ট, যেটা পড়বাই সেটা হলো নিষেকের পরিণতি। একটা ছক আছে বইয়ে, সুন্দর করে এটা পড়ে ফেলবা, নিষেকের পরিণতি সুন্দর করে পড়বা। ডিম্বক কি হয়, ডিম্বাণু কি হয়, ঠিক আছে, গর্ভাশয় কি হয়, ঠিক আছে, তারপরে হলো নিউসেলাস কি হয়, ঠিক আছে, এন্ডোস্পার্ম কি হয়, এগুলো সুন্দর করে পড়বা, হ্যাঁ ওকে। তারপর সেকেন্ড যদি বলি, সেকেন্ড কি পড়বা সেটা অঙ্গচরণ। অঙ্গচরণ থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে মোটামুটি, অঙ্গচরণ খুব ভালো মতো পড়বা, হ্যাঁ ওকে। অঙ্গচরণটা খুব ভালো মতো পড়বা। তারপরে কি বলবো, বাকি 2টা টপিক আছে, এই 2টো টপিকই মোটামুটি একই রকম ইম্পর্টেন্ট। সেটা একটা পুং গ্যামেটোফাইট প্লাস স্ত্রী গ্যামেটোফাইট, পুং প্লাস স্ত্রী গ্যামেটোফাইট, হ্যাঁ এটা অল্টার করে করে আসে, 1 বছর পুং গ্যামেটোফাইট আসলে আরেক বছর স্ত্রী গ্যামেটোফাইট আসে, হ্যাঁ। তাহলে মোটামুটি এইভাবে আসতেছে, হ্যাঁ ওকে বুঝতে পারছি কি বলছি। তারপর যদি বলো স্পেসিফিক্যালি কোনটা বেশি পড়বো, হ্যাঁ পুং গ্যামেটোফাইটটা ভালো মতো পড়বো, পুং গ্যামেটোফাইটতে বেশি কোশ্চেন আসছে, পুং আর স্ত্রীর মধ্যে পুং গ্যামেটোফাইটটা থেকেই বেশি কোশ্চেন আসছে, তার মানে পুং গ্যামেটোফাইটটা একটু সুন্দর করে ডিটেইলসে পড়বা, হ্যাঁ ঠিক আছে ওকে। আচ্ছা তারপরে কি পড়বো আমরা, পার্থেনোজেনেসিস আর অপুঞ্জনি, এটা ভাই 1 স্টার দিয়ে পড়বা, খুবই কম ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেকে মাথা নষ্ট হয়ে যায় এই পার্থেনোজেনেসিস পড়তে পড়তে, ঠিক আছে ঠিক আছে। পার্থেনোজেনেসিস আরেকটা কি বলছি মাস্টার টপিক দিয়ে পড়বো কৃত্রিম জনন। এই 2টা টপিক একদম মাস্টার টপিক দিয়ে পড়বো, হ্যাঁ এগুলোতে কোশ্চেন আসে না বললেই চলে, আর 1টা 2টা কোশ্চেন আসছে এবং অনেক আগে আসছে, তার মানে এই 2টো টপিক এত গুরুত্ব দেওয়ার কিছু নেই, হ্যাঁ ওকে। তারপর জীব প্রযুক্তি কি আর হচ্ছে, তাহলে নিষেকের পরিণতি, অঙ্গচরণ আর হলো পুং আর স্ত্রী গ্যামেটোফাইট, এরপর বলবো পার্থেনোজেনেসিস আর কৃত্রিম জনন, হ্যাঁ এটা মাস্টার টপিক দিয়ে বলবো, হ্যাঁ ওকে ঠিক আছে। লিখে পারছেন না একটু দেখ আমাকে জানাও সবাই। এটা বুঝছো কিনা দেখো, সবকিছু ক্লিয়ার আছে কিনা বা এটা বুঝছো কিনা দেখো আমাকে, ওকে আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এরপরে এলো কি, তাহলে এটা বুঝে দিলাম, হ্যাঁ। আর 2টা অধ্যায় আছে, আমাদের বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 10 মিনিট সময় লাগবে সর্বোচ্চ, ওকে
11 নম্বর অধ্যায়ে চলে আসো। 11 নম্বর অধ্যায়ে চলে আসো। এখানে কি কি পড়বো ভাইয়া? 1 নম্বর যে টপিকটা পড়বো, খুব ভালো মতো পড়বো, সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ রিসেন্ট ইয়ার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এটা থেকে আসছে। হ্যাঁ, এটা একটু সবাই গুরুত্ব দিতে চায় না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, খুব ভালো মতো পড়বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যতটুকু কথা আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে একদম খুব একদম মাথাটা সুন্দর করে চিন্তা করে পড়বা। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে একটা কোশ্চেন পাইছো, কারণ রিসেন্ট ইয়াতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব একটা হাইপ তোলা একটা সাবজেক্ট এবং খুব কি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। দ্যাটস ওয়াই স্যাররা অনেক ইম্পর্টেন্স দেয় এটাকে। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব ভালো মতো পড়বা। সর্বপ্রথম সেকেন্ড যে অপশনটা পড়বা সেটা রিকম্বিনেন্ট ডিএনএ। ঠিক আছে, রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ থেকে কোশ্চেন আসছে, এটা খুব ভালো মতো পড়বা। এরপরে যদি বলি, এরপরে কি পড়বো লাস্ট বা 3 নম্বর হলো ইনসুলিনটা খুব ভালো মতো পড়ো। ইনসুলিনের একটা উৎপাদন আছে, যদিও এই ব্যাপারটা আসলে রিকম্বিনেন্ট ডিএনএ এর মধ্যেই পড়ে গেছে, বাট তারপর আমি তোমাকে একটু বলে দিলাম, কারণ অনেকে রিকম্বিনেন্ট ডিএনএ বলতে আসলে ইনসুলিনকে বোঝে না। বাট বিশ্বাস করো, কোশ্চেন যা আসছে সব ইনসুলিন থেকে আসছে। ইনসুলিনের কি চেন আছে, বা ইনসুলিনের কয়টা চেন আছে, ইনসুলিনের কি ধরনের বন্ধন আছে, কোন বাহুতে কি থাকে, হ্যাঁ, এবং ইনসুলিন কি কি উৎপন্ন করা হয়েছে, মোটামুটি রিকম্বিনেন্ট ডিএনএ থেকে ইনসুলিন সাথে নিয়েই আসে কোশ্চেনগুলো। হ্যাঁ, ওকে, আচ্ছা। আর তারপরে যদি বলি টু স্টার টপিক দিয়ে, সেটা টিস্যু কালচার। হ্যাঁ, টিস্যু কালচার থেকে মোটামুটি কোশ্চেন আসে। টিস্যু কালচারটা তারপরে একটু পরে বলছি, কারণ একটু কম ইম্পর্টেন্ট। ওকে, আর লাস্টে যদি বলি জীব প্রযুক্তি, জীব প্রযুক্তি একদম মাস্টার টপিক। হ্যাঁ, প্রথম যে অংশটুকু আছে জীব প্রযুক্তি। হ্যাঁ, আর আরেকটা মাস্টার টপিক আছে জিনোম সিকোয়েন্সিং, একটা কোশ্চেনে আসছে জিনোম সিকোয়েন্সিং। ঠিক আছে, তাহলে মোটামুটি কি বলছি, পড়বা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই তিনটা, তিনটা বলতে আসলে দুইটা। হ্যাঁ, এরপর টু স্টার টপিক টিস্যু কালচার, এরপরে বলছি জীব প্রযুক্তি, আর লাস্টে কি বলছি জিনোম সিকোয়েন্সিং। হ্যাঁ, লাস্টের একটা কোশ্চেন আসছিল, আমি এর আগে কিন্তু সলভ করাইছিলাম তোমাদের। হ্যাঁ, এই জিনোমকে কি বলা হয় বলো তো, একটু কমেন্ট করে জানাও তো, জিনোমকে কি বলা হয়, আর ডিএনএ কে কি বলা হয়, আর ক্রোমোজোমকে কি বলা হয়। ঠিক আছে, কোনটাকে মাস্টার ব্লুপ্রিন্ট, কোনটাকে মাস্টার মলিকিউল, কোনটাকে শুধু ব্লুপ্রিন্ট বলা হয় বলো তো, একটু দেখি, যারা ক্লাস করতেছে একটু দেখি। দেখি একটু জানাও তোমরা যদি কেউ পারো। প্রশ্নটা বুঝতে পারছো আমার? আমি আবার বলতেছি, কাকে মাস্টার মলিকুল বলা হয়, কাকে মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়, কাকে শুধু ব্লুপ্রিন্ট বলা হয়। দেখি কেউ কমেন্ট করো যে একজন পারো কিনা, তারপর আমি বলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, কি বলছি, জিনোম আর একটা ডিএনএ আর একটা কি ক্রোমোজোম। মনে রাখবা, এই ক্রোমোজোমকে বলা হয় বা শুধু ব্লুপ্রিন্ট। কি বলা হয়? শুধু ব্লুপ্রিন্ট। ডিএনএ কি কি বলা হয় বা মাস্টার মলিকিউল বলা হয়। ঠিক আছে, এর আগে দিন আমি এটা ক্লিয়ার করছিলাম। আর জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, এটাই লাস্ট মেডিকেল কোশ্চেন আসছিল এটা। হ্যাঁ, জিনোমকে কি বলা হয়, জিনোমকে কি বলা হয়, মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। হ্যাঁ, একটু ক্লিয়ারলি এটা মনে রাখবা, তাহলে এটা ইনশাআল্লাহ সহজ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আসলে আমরা লাস্ট অধ্যায়ে চলে আসি আমাদের মোটামুটি 12 নম্বর অধ্যায়। এটা বললে আজকে আমাদের মোটামুটি আমাদের বায়োলজি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে কি বলছি, তোমার ভাইয়া কেমিস্ট্রি ফার্স্ট পেপার, তারপরে দিন কেমিস্ট্রি সেকেন্ড পেপার, তারপরে ইনশাআল্লাহ আমরা ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমাদের মোটামুটি আগায় দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, লাস্ট আসলে আমাদের আজকের লাস্ট, সেটা 12তম অধ্যায়। ঠিক আছে, এখান থেকে কি কি পড়বো আমি বলছি, ভাইয়ার বিশ্বাস করে এখান থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে, এই জন্য পড়বা এটা মাস্ট। হ্যাঁ, এটা কম গুরুত্ব দেওয়া যাবে না। হ্যাঁ, 1 নম্বর যদি বলি সবচেয়ে বেশি কোশ্চেন কোনটা থেকে আসছে, ঠিক আছে, একদম একটা সিঙ্গেল জিনিস যদি বলি, তাহলে হলো ম্যানগ্রোভ উদ্ভিদ, মানে ম্যানগ্রোভের যে বৈশিষ্ট্যগুলো আছে। হ্যাঁ, ম্যানগ্রোভ খুব ভালো মতো পড়বা। সেকেন্ড যদি বলি, ঠিক আছে, সেকেন্ড বা কি পড়বা, সেটা হলো বাংলাদেশের বনাঞ্চল, এটা নিয়ে মোটামুটি কোশ্চেন আসছে। ঠিক আছে, বাংলাদেশের বনাঞ্চল, বনাঞ্চল নিয়ে মোটামুটি প্রতি বছরই কোশ্চেন আসে। এরপরে থার্ড যে টপিকটা বলবো, এটা প্রাণী ভৌগোলিক অঞ্চল। হ্যাঁ, প্রাণী ভৌগোলিক অঞ্চল। হ্যাঁ, এই তিনটা খুব ভালো মতো পড়বা, প্রাণী ভৌগোলিক অঞ্চল। আর লাস্ট আছে জৈব বৈচিত্র্য সংরক্ষণ, এটা একটা অনেক বড় অধ্যায়। জৈব বৈচিত্র্য সংরক্ষণ বলতে কি বুঝো, এক্সিটো আর ইনসিটো, এক্সিটো সংরক্ষণ, ইনসিটো সংরক্ষণ, এবং এক্সিটো ইনসিটোর যে উদাহরণগুলো আছে, লাস্টে যে কোশ্চেনটা আসছে। হ্যাঁ, সর্বনিম্ন তাপমাত্রায় কোনটাকে কি করা যায়, সংরক্ষণ করা যায়। হ্যাঁ, আমরা জানি বীজকে কি করা যায়, -20°C তাপমাত্রায় কি করা যায়, সংরক্ষণ করা যায়। হ্যাঁ, তাহলে সর্বনিম্ন তাপমাত্রা কি ছিল, -20 মানে অনেক নিচু তাপমাত্রা না, তাহলে ওটা আনসার ছিল। এই জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ, এটা খুব ভালো মতো পড়বা। ওকে, এরপরে যদি আসি, তারপরে জন্য বাস্তু সংস্থান। হ্যাঁ, বাস্তু সংস্থানটা একটু ভালো মতো পড়বো মোটামুটি। এই এগুলো 3 স্টার টপিক, 2 স্টার টপিক বা 1 স্টার টপিক যদি বলি, তাহলে এখান থেকে কি পড়বো, হ্যাঁ, জীবের অভিযোজন, অভিযোজনটা একটু দেখবা। ঠিক আছে, একটা স্টার দিয়ে দেখবা। তারপর যদি সেকেন্ড বলি, এটা বায়োম, বায়োমটা একটু দেখবা। ঠিক আছে, তারপরে যদি বলি, আর বাকিতে তোমাদের কিছু কি আছে, মানে কিছু অভিযোজন আছে। অভিযোজনের মধ্যে বুঝতে পারতেছো তো, মরুজ অভিযোজন, জলজ অভিযোজন আর ম্যানগ্রোভ অভিযোজন। হ্যাঁ,
বুঝতে পারছো? এই মডেল গ্রুপটা আমি অলরেডি আলাদা করে বলছি, এগুলো মোটামুটি পড়বা। আর লাস্ট যদি বলি, এই ছাড়া আর আর কি আছে, আর মোটামুটি মোটামুটি আর কিছু লাগবে না। তারপরে পিরামিডগুলো একটু দেখে রাখো, হ্যাঁ, তোমাদের যে পিরামিডগুলো আছে এগুলো একটু দেখে রাখো। মোটামুটি কোশ্চেন আসছে কখনো না এরকম না ব্যাপারটা, বাট মোটামুটি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বুঝতে পারছো? এই মোটামুটি আমাদের টোটাল যদি বলি বায়োলজি, ঠিক আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করতে পারো, আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু জানি। সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা, কি পড়তে চাও, কি কতটুকু দরকার, কি কি দরকার, কিভাবে পড়া দরকার, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পারিনি আসলে কথা বলার ইয়েতে। এরপর তোমাদের কিছু জানার আছে কিনা, তোমরা কিছু জানতে চাও কিনা, বা কিভাবে কতটুকু কি জানতে চাও। আই থিঙ্ক তোমাদের একটা অ্যানালাইসিস আমার যতটুকু আমার মানে মন থেকে মানে চেষ্টা ছিল, আমি যতটুকু করার ছিল আমি চেষ্টা করছি। তারপরেও তোমাদের যদি পার্সোনালি আরো কোনো টপিক থাকে বা এরকম কোনো কিছু থাকে অবশ্যই পড়ে যাবা, কারণ কোশ্চেন তো আসলে আর পসিবিলিটি, কারণ এটা ম্যাক্সিমাম পসিবিলিটি দিতে দেওয়া হয়েছে, বাট এই জায়গা থেকে আসবে ব্যাপারটা এরকম না। বাট ইনশাল্লাহ চেষ্টা করা যায় বা আশা করা যায় ইনশাল্লাহ এগুলো থেকে প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে যেটা হলো বায়োলজি নিয়ে আজকে মোটামুটি তোমাদের সাথে কথা হলো। নেক্সট দিন তোমার ভাইয়া কেমিস্ট্রি নিয়ে কথা বলবে, এরপরে ইনশাল্লাহ আমি বা আমার ভাই যেই বলি আমরা ফিজিক্স নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। তোমরা একটু আমাদের সাথে থাকো, আর প্লাস নিজেরা পড়াশোনা করে যাও সুন্দর মতো, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, আমাদের জন্য দোয়া করবা, ঠিক আছে, ব্রাদার সাজেশনের জন্য দোয়া করবা এবং ব্রাদার সাজেশনের সাথে থাকো, ঠিক আছে। সবার জন্য শুভকামনা, সবাই আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।